হ্যালো, বলছি আপনাদের প্রত্যেকের ইমেল আইডিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন। ঠিক আছে স্যার। রাকেশ, হ্যালো, রাকেশ, রাকেশের বোধহয় কোনো প্রবলেম হচ্ছে সার্ভারে। আচ্ছা, অরিন্দম আমি আমার ভয়েসটা এত ইকো হ্যাঁ হচ্ছে কেন? হ্যাঁ, আমি আমার ভয়েসই শুনতে পাচ্ছি। আপনার ভয়েস ইকো হচ্ছে? হ্যাঁ, না, আমি বলে দিচ্ছি কি করতে হবে। এই স্পিকারের যে বাটনটা আছে না, ঠিক আছে, ওইখানে গিয়ে দেখুন আপনার ওখানে দুটোতে অন হয়ে গেছে। একটা হচ্ছে আপনার স্পিকারও অন হয়ে রয়েছে, প্লাস হচ্ছে মজিলা ফায়ারফক্স বা যেটা আছে আপনার সেটা দিয়ে অন হয়ে রয়েছে। যে কোনো মজিলা ফাটাকে অফ করে দিন, শুধু স্কাইপটাকে রেখে দিন বা স্পিকারটাকে রেখে দিন। এবার দেখুন তো ইকো হচ্ছে আপনার? হ্যালো হ্যালো, অরিন্দম শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমি প্রত্যেকে একটা কথা বলে দিই। সেটা হচ্ছে এই যে এসএপি যেটা কালকে কুশল একটা পয়েন্ট তুলেছিল রিগার্ডিং হিস্ট্রি, রিগার্ডিং সফটওয়্যারের যে ইমপ্লিমেন্টেশন ওরিয়েন্টেড বা যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেড, ঠিক আছে। তো এই ধরনের যে ডিসকাশনটা আছে, এই ডিসকাশনটা ইন ডিটেলসে আমি একদম লাস্টের দিকে করাচ্ছি এখন, লাস্ট কয়েক বছর ধরে, ঠিক আছে। প্রথম থেকে আমি এই ডিসকাশনটাকে শর্ট সেলে বলে দিচ্ছি, তারপর এই ডিসকাশনটা হওয়ার পরই আমি করে যাচ্ছি, পুরো প্র্যাকটিক্যালি ঢুকে যাচ্ছি, এবং প্র্যাকটিক্যালি ঢুকে যখন প্র্যাকটিক্যাল কাজটা করা যাচ্ছি, তারপর লাস্টে গিয়ে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে তখন আমরা এটা করছি, তখন বুঝতে সুবিধা হচ্ছে। তো এই ডিসকাশনটা যদি প্রথমে করা হয় তাহলে দুটো ক্লাস কিন্তু পুরো আপনার থিওরিটিক্যাল পার্টে কেটে যাবে, যেটা অনেক ক্ষেত্রে বোর ফিল করা হয়। এবং এটা সাউথ ইন্ডিয়াতে আমি দেখেছি ওরা এই সিস্টেম ফলো করে, সাকসেস আইটি থেকে শুরু করে ভিশন আইটি সবাই এইটাই ফলো করে, ঠিক আছে। তো আমি সেটাকে করার চেষ্টা করছি। তো দেখুন, বেসিক্যালি আপনি জানেন যে এসএপিতে আপনাদের কটা সার্ভার লাগে রাকেশ? কটা সার্ভার লাগে এসএপির জন্য? না, নর্মালি এসএপির জন্য কটা সার্ভার লাগে যখন যখন ইমপ্লিমেন্ট হয়? সার্ভার সিস্টেম বলছি, ল্যান্ডস্কেপ কি আছে, সার্ভার সিস্টেম বলছি। কৌশল বুঝতে পারছি না আমি কিন্তু বুঝে গেছি কি হয়েছে। এসএপিতে বেসিক্যালি সার্ভার বলতে, যেটা সার্ভার বলতে কি বোঝায় সেটা আমরা জানি, তাই তো। যেটা সেন্ট্রাল মেশিন, যেখানে সমস্ত ডেটাবেসগুলো থাকে এবং সেখানে সবাই কানেক্ট করে এবং সেখানে সবকিছু কাজ করে, সেখানে ডেটাটা স্টোর হয়। ওকে, এসএপিতে আমাদের তিনটে সার্ভার ইউজ করা হয়। একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, একটা হচ্ছে কোয়ালিটি সার্ভার, আর একটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। শোনা গেছে সবাই? প্রথমত হচ্ছে এই যে R3 কনসেপ্টটা, এর মানেটা কি? রিয়েল টাইম 3 টায়ার আর্কিটেকচার। এর আগে যখন 3 টায়ার আর্কিটেকচার, ঠিক আছে, প্রথম যখন এসএপি এসেছিল 1970s, তখন ছিল R1। একটা মেশিনের মধ্যেই তিনটে সার্ভার ছিল, প্রোডাকশন, ডেভেলপমেন্ট এবং কোয়ালিটি। এতে প্রচুর প্রবলেম, কারণ ডেটাবেস নিয়ে যখন কাজ করবে, এই ডেটাবেস নিয়ে কাজ করবে, ওই কাজ করবে, ন্যাচারালি এটাকে ডেটা শেয়ারিং ভায়োলেশন প্লাস মেশিন হ্যাং হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো ছিল। R2 এসে তখন কি করা হলো, টোটালি প্রোডাকশন আলাদা হয়ে গেল এবং সেখানে ডেটাবেস ডেভেলপমেন্ট কোয়ালিটিকে এক জায়গায় রাখা হলো, কিন্তু তত সলিউশন হলো না। ফাইনালি R3 যেটা আমাদের চলছে, সেখানে তিনটাকে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে এই তিনটে সার্ভারের ফাংশন কি, আর এই তিনটে সার্ভারে কারা কাজ করে।
আমার যতটুকু ধারণা হলো এইটুকুনি আলোচনায় আপনারা কিন্তু এইটুকুনি বিষয় সম্বন্ধে অবগত ছিলেন না, 1 নম্বর। তো প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভারটা কি জিনিস, আমি যখন কাউকে এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি 3 জনকে বুঝিয়ে দিচ্ছি। আমি এক্সাম্পলটা দিই কিন্তু মানুষের রিয়েল টাইম যে কোনো ঘটনার সঙ্গে। এসএপি যে কোনো জিনিসকে আমি রিয়েল টাইম মানুষের জীবনে যে ঘটনা ঘটছে তার সঙ্গে এক্সাম্পল দিই, সো দ্যাট আপনাকে রিলেট করতে সুবিধা হবে। প্রথমত হচ্ছে রিয়েল টাইমের ক্ষেত্রে আমরা দেখেছি ডেভেলপমেন্ট সার্ভারে আমরা কনসেপ্টটা প্রথমে আসে। এখন ডেভেলপমেন্ট সার্ভারের ফাংশনটা কি, ডেভেলপমেন্ট সার্ভারটা কারা ইউজ করে? প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভারটা কি আগে বুঝতে হবে। দেখুন, আমরা যখন কোনো কোচিং সেন্টারে পড়াশোনা করতাম, যখন আমরা 11, 12, 9, 10 বা বিকম যাই হোক পড়েছি, তখন দেখেছি কি, যখন স্যার নোটস লেখাতেন আমরা কিন্তু তাড়াহুড়ো করে নোটসটা লিখতে হতো, খুব কম সময়ের মধ্যে ডিকটেশন করলে। তো আমরা খুব তাড়াহুড়ো করে কোনো রকম হ্যান্ড রাইটিংয়ে লিখে নিয়ে আসতাম, লিখে এসে বাড়িতে এসে সেটাকে ফেয়ার আপ করতাম, রাইট? করে ফেয়ার আপের সময় দেখা গেল সেটাকে একটু আপডেট করলাম, কিছু ওর সঙ্গে কিছু অ্যাডিশনাল অল্টারেশন করতে করলাম, সেটাকে মডিফাইড ওয়েতে গেল। ওকে, তাহলে এবার এই যে আমরা যে খাতাটার মধ্যে কোনো রকম লিখে নিয়ে চলে এলাম, ঠিক আছে, সেই খাতাটার মধ্যে যদি কিছু আবার নতুন করে পয়েন্ট অ্যাড করা হয়, কিছু করলাম, এই কাজটা হচ্ছে বলা হচ্ছে ডেভেলপিং এর কাজ। ডেভেলপিং সার্ভারে কারা কাজ করে না, টোটালি কনসালটেন্টরা। তারা কি করে, তারা এই কনসালটেন্ট অ্যাক্টিভিটিসটা, যে কোনো একটা কোম্পানির প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট হবে, সেই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট হতে গেলে তার যে অ্যাকচুয়াল রোডম্যাপ, যেটাকে আমরা বিজনেস ব্লুপ্রিন্ট সাথে পরে ডিসকাশন করবো, সেই ওয়াইজ যে কাজটা সে করবে, সে কিন্তু ওটাকে ডেভেলপিং করে। কারণ এটা কোনো সময় সত্যি নয় যে একবার যখনই সঙ্গে সঙ্গে কাজ করে সেটা ঠিক হয়ে যাবে, কারণ সেটা তার চেঞ্জ হতে পারে, ঠিক মতো কাজ নাও করতে পারে, যেটা চাইছে সেটা ফুলফিল নাও হতে পারে। সেই জন্য ডেভেলপিংয়ে সেটা কাজটা করা হয়। ডেভেলপিংয়ে কাজ করার পর ডেভেলপমেন্ট সার্ভারের মধ্যে ওরা একবার টেস্টিং করে দেখে নেয়, ওদের মতো করে টেস্টিং করে ঠিকঠাক চলছে কিনা। তাহলে ডেভেলপিং সার্ভার সম্বন্ধে আমাদের কি ধারণা হলো, যে এভরিথিং অ্যাবাউট ডেভেলপিং জব আমরা কিন্তু ডেভেলপিং সার্ভারে করব, রাইট? এবং এই ডেভেলপমেন্ট সার্ভারের মধ্যে কারা কাজ করছে না, টোটালি কনসালটেন্টরা। ক্লিয়ার? এইবার এই কনসালটেন্টরা তো একা একজন, দুজন, 5 জন নয়, এটা বড় টিম থাকে, ঠিক আছে, এবং ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট কাজ করে ডিফারেন্ট জায়গা থেকে, এবং প্রত্যেকটা পার্সন যখন কাজ করছে তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের একটা ডকুমেন্টেশন আছে, প্রুফ আছে, কারণ প্রত্যেকের যখন তারা এক্সিকিউট করে প্রত্যেকের এগেনস্টে একটা করে আপনার আইডি ক্রিয়েট হয়, ঠিক আছে, যেটাকে বলে টিআর, ঠিক আছে। তো টিআর যখন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, ওই ট্রানজাকশন যেটা রিকোয়েস্ট যেটা ক্রিয়েট হয়, ওই টিআরটা ক্রিয়েট হওয়ার পর টিআর রিকোয়েস্টটা, ওই রিকোয়েস্টটা ক্রিয়েট হওয়ার পর এইগুলোকে ধরে নিয়ে সবকটাকে একসঙ্গে কোয়ালিটিতে চেকিং করা হয়। কোয়ালিটি সার্ভার ইজ ফর অনলি চেকিং পারপাস, যে টোটাল ডেভেলপমেন্টের জায়গায় বিভিন্ন লেভেল থেকে হলো সেইগুলো ঠিকঠাক কাজ মতো করছে কিনা অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্ট, সেই চেকিংটা হচ্ছে কোয়ালিটি। এখন কোশ্চেন হচ্ছে এই কোয়ালিটিতে কারা কাজ করেন? কোয়ালিটিতে কাজ করে সিনিয়র ডেভেলপমেন্টের সঙ্গে ইনভলভমেন্ট আছে, কনসালটেন্ট যে সিনিয়র হয়ে গেছে অনেক, তারা কাজ করে। আর একটা পার্সন কাজ করে, তারা কারণ তারা হচ্ছে কোর ইউজার অফ দ্য কোম্পানি। আমরা এই টার্মিনোলজিটা শুনেছেন, কোর ইউজার কাকে বলে? কেউ শুনেছেন কোর ইউজার কাকে বলে? না, ঠিক তা হলো না। কৌশল, এনি আইডিয়া? ইউজার বলতে কোর মানে বলে কি যে মেইন ডেটাটার উপর যারা না, হয়নি। রাকেশ, কোর ইউজার কাকে বলে, কোনো আইডিয়া? আচ্ছা, আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট করবো, আপনাকে কিন্তু আপনাদের ইনস্টিটিউট সম্বন্ধে কোনো নাম, ইনস্টিটিউটে নাম উচ্চারণ করবেন না, কারণ এই রেকর্ডিংটা আমি ইউটিউবে দেবো, ঠিক আছে? রেকর্ডিং হচ্ছে সব, ঠিক আছে? আমরা কি দেখতে পাবো রেকর্ডিংগুলো? আমি পাঠাবো, এটা কি আশ্চর্য, আচ্ছা, আপনি পাঠাবেন আমাকে, ডেফিনেটলি।
ঠিক আছে? সো ডোন্ট ইউজ ইউর ইনস্টিটিউট নেম প্লিজ, ঠিক আছে? তো এবার হচ্ছে কোর ইউজার কাকে বলে, ভালো করে শুনে নিন। একটা জিনিস জানবেন, প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন একজন কি দুজন কোনো লোক থাকে যারা দীর্ঘদিন ধরে ওই ডিপার্টমেন্টে কাজ করছে। মেবি ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে লোক একই হয়ে গেছে, মেবি মোর দেন 10 to 15 ইয়ার্স, তার থেকেও বেশি দিন। এই পার্সনকে ওই ডিপার্টমেন্ট সম্বন্ধে যে কোনো আইডিয়া জিজ্ঞেস করে সে বলে দেবে, এবং ওই পার্সন হচ্ছে রেসপন্সিবল যে টোটাল যে অ্যাকচুয়াল আমাদের ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে তার ডিপার্টমেন্টের জন্য যে অ্যাক্টিভিটিসটা, সেটা তার পেমেন্ট অ্যাক্টিভিটি, পেমেন্ট ডিপার্টমেন্ট হতে পারে, ইনভয়েস ডিপার্টমেন্ট হতে পারে, আদার্স যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, অ্যাসেট ডিপার্টমেন্ট হতে পারে, ট্যাক্স ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে। তো এই যে ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট হতে পারে যে কোনো, তো এই ডিপার্টমেন্টের যে সিনিয়র ইনচার্জ রয়েছেন তার কিন্তু মেন দায়িত্ব হচ্ছে তার যে অ্যাক্টিভিটিসটা তাকে রেগুলার ওয়েতে করতে হচ্ছে সেই অ্যাক্টিভিটিসটা সম্বন্ধে তার যে আইডিয়া সেটা এসএপিতে ঠিকমতো ফুলফিলমেন্ট হচ্ছে কি হচ্ছে না সে কিন্তু ওই কোয়ালিটি সার্ভারে যখন চেকিং হবে সে কিন্তু একবার দেখে নেবে। তাহলে কোর ইউজার কারা? এর সঙ্গে এসএপির কোনো সম্পর্ক নেই। মোস্ট এক্সপিরিয়েন্স পার্সন অফ দ্যাট কোম্পানি। এই কোর ইউজারদের সঙ্গে কনসালটেন্টের কন্টিনিউয়াস রিলেশন ভালো লেগে চলতে হয়, আপনাদেরকে চলতে হবে, কারণ তারাই একমাত্র আপনাদেরকে ভালো গাইড করতে পারবেন যে আপনারা যে কাজটা করছেন সেটা ঠিকভাবে হচ্ছে বা হতে গেলে কি কি লাগবে, কি করতে হবে সেটা। এই দুটো পার্সন এরা দুজনে মিলে কম্প্রোমাইজ করে ওই যে আমাদের ওই ডেভেলপমেন্টটা হয়েছে ওইখানে ওরা দেখে নেবে ফাইনালি ও মোটামুটি যা কাজ করছে ওকে। তো এরকম বিভিন্ন লেভেল থেকে তো বিভিন্ন লোক কাজ করবে, ওরকম টেস্টিং হবে। তো সমস্ত টেস্টিংগুলোকে এক জায়গায় নিয়ে একটা নির্দিষ্ট দিন ঠিক করা থাকে যেগুলো আমরা পরে আলোচনা করব, সেটা প্রোডাকশনে পাঠানো হয়। প্রোডাকশনে কারা কারা কাজ করে কৌশল? প্রোডাকশনের মধ্যে আপনার যা মানে এনি প্রোডাক্টের র মেটেরিয়ালের প্রোডাকশন সার্ভারে কারা কাজ করে? সার্ভারে, প্রোডাকশন সার্ভারে যারা সফটওয়্যার এন্ড ইউজার। রাকেশ এটা ঠিক বললো? হ্যালো রাকেশ, রাকেশ কোথায় গেল? আবার ডিসকানেক্ট হয়ে গেল নাকি? রাকেশ এরা কি ঠিক বললো? রাকেশ এরা কি ঠিক বললো? একদম। অ্যাকচুয়ালি এন্ড ইউজার কথাটা না ইউজ করে কথাটা ইউজ করা উচিত যে পারসন দোজ হু আর রেসপন্সিবল ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, যারা অফিসিয়ালি প্যাকেজটা ইউজ করবে। আর কারা ওখানে অ্যালাউ নয় প্রোডাকশন সার্ভারে? এক্স্যাক্টলি তাই, কোনো কনসালটেন্টের এরিয়ায় নেই এই জায়গায় ঢোকার আলটিমেটলি, ঠিক আছে। তাহলে আমরা সার্ভার সম্বন্ধে জানলাম কিছুটা আইডিয়া। এই যে সার্ভার সিস্টেমটা বলা হলো, ঠিক আছে, এরপর আমরা কিন্তু আর এর মধ্যে ঢুকবো না, কারণ যতটা ঢুকবো তখন কিন্তু ক্লাস বোরিং হয়ে যাবে। কারণ এরপর ল্যান্ডস্কেপ আছে, এই প্রজেক্ট সিস্টেম আছে, ঠিক আছে, লেয়ার সিস্টেম আছে, যেগুলো সব জানতে হবে, ঠিক আছে, করতে কোন সার্ভার থেকে কোন সার্ভার জিনিস যাচ্ছে, কিভাবে যাচ্ছে, দ্যাট উইল কাম অ্যাট দ্য এন্ড। ওকে, এখন আমরা একটা সিস্টেমে ঢুকি। ফার্স্ট আমাকে বিজনেস সিনারিও একটা বুঝতে হয়। এই বিজনেস সিনারিওটা বেসিক্যালি দুটো মডিউলের ক্ষেত্রে ভীষণ কাজে লাগে। একটা হচ্ছে এফআইএ কানেক্টেড মডেল মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে এফআইএ কানেক্টেড মডেল হচ্ছে কোন, হচ্ছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। বাট একটা জিনিস জানবেন যে কোনো ফাংশনাল মডিউলে একটা এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে। কাকে বলে এন্টারপ্রাইজ স্ট্রাকচার, অর্গানাইজেশন স্ট্রাকচার? অর্গানাইজেশন স্ট্রাকচারটা হচ্ছে ওভারঅল
আমি এফআইআর রেসপেক্টিভে বলছি, আমাকে একটা অর্গানাইজেশন স্ট্রাকচারটা জাস্ট 2 লাইনে ব্যাখ্যা করুন কি আগে বলেন। This is the structure where the whole organization stands based on this structure. কিছু বুঝতে পারলেন কেউ কতটা মানে? মানে অর্গানাইজেশন স্ট্রাকচারটা হচ্ছে সেটাই, যে স্ট্রাকচারের উপর বেস করে কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ও একদম পুরোপুরি র ল্যাঙ্গুয়েজে অ্যান্সার দিয়েছে, যেটা হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজে, ওটা ওর ল্যাঙ্গুয়েজে কিন্তু ও ঠিক অ্যান্সার দিয়েছে, কোনো অসুবিধা নেই, একদম পারফেক্ট। এবার আপনারা বলুন ওরকমই তো। এবার দেখুন আপনাদের আমি প্রত্যেকে জিজ্ঞেস করছি এসে পারেন, আপনারা তো প্রত্যেকে চাকরি করছেন, কত বছর হচ্ছে কার কার? আমার মোটামুটি রাকেশ কত বছর চাকরি করছেন? আর আপনার কথা 1 মিনিট ধরতে একটুখানি পাখাটা একটু আস্তে করে দিয়েছে। হ্যালো, আর আপনার কৌশল? আমার মানে 2.5 বছর। এবার আপনারা প্রত্যেকে প্রথম দিনটার কথা চিন্তা করুন, ফার্স্ট ডে অফ ইউর জব। কি তখন টার্গেট ছিল, কি অবজেক্টিভ ছিল? যে করে হোক মানে যেখানেই ঢুকছি সেখানে টিকতে হবে। এ তো ভাই একদম পুরো রাস্তাঘাটের কথাবার্তা হয়ে গেল। প্রথম অবজেক্টিভ স্যার, তখন আমাদের অবস্থাই ছিল, আমার বিলকুল অবস্থা এমন ছিল, মানে আমি ডিসেম্বর 2019 প্রথম জবে ঢুকি, তার আগে আমি টুকটাক করতাম, এবার প্রথম জবে ঢুকি, অফিস জবে, তখন আমার অবস্থা একই ছিল যে যেখানেই কাজ করি হয়তো তোমাকে খেটে খুঁটে ওখানটা স্টে করতে হবে। দেখুন প্রথম অবজেক্টিভ হচ্ছে এটা আমাদের থাকে, দেখুন সেটা হচ্ছে এই কোম্পানিটা আপনাকে যখন কাজ করতে গেছেন, আমি আপনাকে পয়েন্টগুলো বলছি, বলুন এবার এগুলো মিলছে কিনা আপনাদের সঙ্গে। ফার্স্ট অবজেক্ট হচ্ছে আপনার ইমিডিয়েট বস কে আছে, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট, কাকে আপনি রিপোর্টিংটা করবেন। নাম্বার 2 হচ্ছে যদি কোনো সময় বস না থাকে তাহলে কার সঙ্গে কমিউনিকেট করবেন। মানে আর্গুমেন্ট হায়ারার্কি কথা বলছেন কি আপনি? না, আমি কিন্তু শুধু বসের কথাটা বললাম, আমি কিন্তু কোনো হায়ারকি লোয়ারকি কথা বলছি না, আমি বলছি আপনার ইমিডিয়েট বসকে। সেটা স্টেজগুলো বলছে ইমিডিয়েট সুপারভাইজার, তার সে যাকে রিপোর্ট করে মানে উনি বা আমি যাকে রিপোর্ট করছি, আপনার ইমিডিয়েট বসকে ফার্স্ট আপনাকে জানতে হবে। আমার সুপারভাইজার যেই হোক না কেন সেই মানুষ, সেটা তো একটা কোনো মানুষ, অবশ্যই সে কে এটা আমাকে জানতে হবে। যেই হতে পারে, আমার দেখার দরকার নেই, যে তার যা পোস্ট হোক, আমার সেটা পোস্ট আমি অডিট নই, আমি বলছি আমার ইমিডিয়েট বস, তার তো একটা কোনো নাম আছে, সেই মানুষটাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে সে যদি অফিসে না থাকে তাহলে আমি কার সঙ্গে কমিউনিকেট করবো, সে তো সবসময় আমার সঙ্গে পেছনে বসতে হবে তা না। নাম্বার 3, যখন কোনো ডকুমেন্টেশন দরকার হবে, কোনো ডকুমেন্টস দরকার হবে, কোনো ফাইলস দরকার হবে, আমি কাকে জিজ্ঞেস করবো কোথায় ফাইলগুলো আছে। যদি কোনো সময়তে কোনো জিনিস দরকার হয়, যেমন ধরুন স্টেশনারি আইটেমস, ঠিক আছে, আপনার কোনো পেপার লাগলো, প্যাড লাগলো, পেন লাগলো, সো যা ইচ্ছা হোক, কার কাছ থেকে নেবেন, কারণ প্রত্যেকটা কর্পোরেট সেক্টরে একজন পার্সন থাকে যে এগুলো হ্যান্ডেল করেন। নাম্বার নেক্সট, আপনার ইন্ডাস্ট্রি কোন সাবজেক্টের সঙ্গে জব রিলেটেড, মানে তারা কি কাজ করে, আপনার অ্যাকচুয়াল জব রোলটা কি আছে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজ স্ট্রাকচারের সঙ্গে রিলেটেড অর্গান। এইগুলো যত তাড়াতাড়ি কোনো একটা মানুষ অ্যাবজর্ব করতে পারে, বুঝে ফেলতে পারে, তখনই তাকে বাকি যেগুলো সাবজেক্টগুলো আপনি বললেন যে স্ট্রাকচার ব্যাপারটা ন্যাচারালি ওয়ান অফ দ্য চলে আসবে এই পয়েন্টের সঙ্গে। আপনি প্রথম থেকে গিয়ে বলেন কোম্পানির মালিককে, এই মালিক থাকার আগে কে ছিল, এর তলায় ম্যানেজমেন্টকে, ওটা কি আমার কোনো পারফরমেন্স কিছু আমার লাভ হবে না, কিন্তু এইগুলো জানলে তবে এগুলো জানতে ইন্টারেস্ট গ্রো করবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল টাইম কাজের জন্য জরুরি আছে, এটা যে কোনো জায়গাতে।
ঠিক আছে, এটার দিকে সবসময় তো মাথায় নজর রাখতে হয় আমাদেরকে। যখন এটা হয়ে যাবে তখন যখন খুব ইজিলি কাজ করবে, তখন আস্তে আস্তে সবকিছু কম্পিটিশন আইডিয়া হবে, বিভিন্ন জায়গাতে খবর পাবেন, বিভিন্ন লোকেদের সঙ্গে আলোচনা হবে, আলাপ সবার সঙ্গে হবে, কোথায় কে কাজ করছে, কি কাজ করছে সবার সঙ্গে অটোমেটিকলি সব পুরো অ্যাওয়ারনেসটা আস্তে আস্তে এসে যাবে। এই পার্টটা হচ্ছে খুব ভাইটাল। এসএপিতে প্রত্যেকটা ফাংশনাল মডিউলে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার কাজ করেন। এই অর্গানাইজেশন স্ট্রাকচারের টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কাকে বলে অরিন্দম? বাস আমি কিন্তু প্রথম দিন ওই কথা বলেছিলাম। কৌশল, ক্লায়েন্ট কাকে বলে? ক্লায়েন্ট মানে কি বলবো, মানে আমরা যার সাথে বিজনেস করছি সেই হচ্ছে আমাদের ক্লায়েন্ট। রাকেশ, ক্লায়েন্ট কাকে বলে? যে যারা আমাদেরকে দিচ্ছেন বা যেটা আমাদেরকে দিচ্ছেন তাদেরকে আমরা ক্লায়েন্ট। বেসিক্যালি অ্যাকচুয়ালি অ্যান্সার কোনোটাই ঠিক নয়। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ডটার সঙ্গে রিলেশন হচ্ছে এসএপি। এসএপি থেকে কোনো একটা কোম্পানি তো সফটওয়্যারটা পারচেস করেছে, তাদেরকে এসএপি একটা ইউনিক আইডি দিয়েছে, দ্যাট ইজ কল ক্লায়েন্ট আইডি, যেটা 3 ডিজিট নাম্বার, নিউমেরিক নাম্বার হয়, ইউনিক নাম্বার, ঠিক আছে, সেটাকে বলে ক্লায়েন্ট আইডি। যে কোম্পানি সফটওয়্যারকে মানে এসএপি সফটওয়্যারকে তার কোম্পানিতে বা তার অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট। ক্লায়েন্ট টু হোম, কার কাছে? না, এসএপির কাছে, রাইট? এটা হচ্ছে নর্মাল অ্যান্সার হলো। বাট যখন টেকনিক্যাল অ্যান্সার হবে, যখন আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, এই নর্মাল অ্যান্সারটা বললে কিন্তু আপনাকে খুব খুশি হবে না, এটা বলতে হবে আপনাকে। বাট টেকনিক্যাল অ্যান্সারটা যদি পারলে লিখে নেবেন, না পরে রেকর্ডিং শুনে লিখে নেবেন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন, ঠিক আছে? কাজে তো দেবে ভাই, কাজে দেবে মানে ক্লায়েন্ট, এটা কিন্তু খুব বেসিক কোশ্চেন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া এটা আচ্ছা মানে গেম সফটওয়্যার এটা চালানোর পর ডাইরেক্ট উইন্ডোটি মানে স্ক্রিনে আসতে পারে না। আপনি পরে লিখে নেবেন না, আপনি একটা কাজ করুন না, যখন এবার থেকে নেক্সট বলে নোটপ্যাড কিছু রেখে ডায়েরি হাতে করে হাতের সামনে নেবেন, ম্যানুয়াল লিখবে বলবেন, আমি আস্তে আস্তে বলে লিখে নেবেন, ঠিক আছে? তো কেন কেন কথাটা বললাম এসে জানতে হবে, শুধু তো মুখস্থ করলে হবে না রে ভাই। আপনি যখন এসএপিতে ঢোকেন, আপনার কাছে প্রথম কি লাগে? তাহলে আলটিমেটলি ওইটা না দিলে আমি ঢুকতে পারবেন, কনফিগারেশন করতে পারবেন আপনি? আমি যখন কোনো কথা বলবো, এসএপিতে প্রত্যেকটা পার্টে লজিক রয়েছে, এবং লজিক্যাল সফটওয়্যার আজ পর্যন্ত কটা এসছে ভগবান জানে, প্রতিটা পার্টে লজিক রয়েছে। তো ওই জন্য বলা হচ্ছে ওইটা দিলে তবে আপনি এন্ট্রি পাবেন, ইউজার আইডি পাসওয়ার্ডে কোনো ভ্যালু নেই। ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা ডিপেন্ড করেছে ক্লায়েন্টের সঙ্গে, তো সেখানে আপনাকে ওইটা দিয়ে ঢুকতে হচ্ছে, ঠিক আছে? হয়ে গেল ক্লায়েন্ট। নেক্সট পরের স্টেপে কে আছেন? পরের স্টেপে আছে কোম্পানি। আমার প্রত্যেকটা ডেফিনেশনে কোম্পানি কোড, ফিসকাল ইয়ার, সোয়ানস যা যা আছে তার একটা 4 ডেফিনেশনের লিস্ট করা আছে, ঠিক আছে? মানে টোটাল ডেফিনেশন বানানো আছে। আপনি আজকে আমাকে অবশ্যই করে দেবেন, কি নাম বলে ওটাকে, কোম্পানি সব রয়েছে, ঠিক আছে? ক্লায়েন্টটা লিখে নিন, ক্লায়েন্টটা নেই আছে কি নেই আমি ইচ্ছা করে লিখে নিন, কারণ এটা একটা রেয়ার কনফিগার, রেয়ারে ইচ্ছা করে দিইনি আমি, লোকের করবে সেই জন্য। কনফিগারেশন, ঠিক আছে? তো এবার হচ্ছে কেউ বলে কনফিগারেশন বলে, কেউ বলে অপারেশন। দেখুন আমি কনফিগারেশনটা কেন বলি,
আপনি কনফিগারেশন অবলিক অপারেশন লিখে রাখুন। কেন আমি কনফিগারেশন বলি, যতক্ষণ না কনফিগারেশন করতে পারতে কোনো অপারেশন আসে না। ঠিক আছে, আপনার শুধু ক্লায়েন্ট আইডি অপারেশন করতে পারবেন না, তো কনফিগারেশন নেই তো করবেন করতে অপারেশন। ঠিক আছে, সেই জন্য ওকে। তো এরিয়া তো এবার ক্লায়েন্টের পরের যে ইউনিটটা সেটা হচ্ছে কোম্পানি। কোম্পানি থেকে লেখা দরকার নেই, সব লেখা আছে আমার। ঠিক আছে, কোম্পানি কাকে বলে কৌশল? কোম্পানি কাকে বলে? ভালো ভালো কোশ্চেন করছেন। কোম্পানি মানে আপনার ঠিক মানে ক্লিয়ার আমার কাছেও নেই। রাকেশ কোম্পানি বলুন। হ্যাঁ বলুন বলুন। বলো বলো। কোম্পানি হচ্ছে সেই যে ক্লায়েন্টের থেকে জিনিসটা পারচেজ করছে ফর বিজনেস পারপাস। কোম্পানি মানে কিন্তু সংগঠন, সংগঠন কি সেই কাজটা করে? সে তো ক্লায়েন্টের থেকে কেন, সে তো ক্লায়েন্ট এমন কিছু হতে পারে যে পারচেসও করে আবার সেলসও করে, সেটাও তো একটা কোম্পানি করে, দুটো কাজই যে করছে। নট ফর দ্য পারচেস। এই যে প্রথম কথাটা বলেছিলেন না যে সংগঠন, ঠিক আছে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট কথা ছিল। কোম্পানি ইজ অ্যান অর্গানাইজেশন। কোম্পানি ইজ অ্যান অর্গানাইজেশন। ঠিক আছে, একটা গ্রুপ, একটা গ্রুপ অফ অর্গানাইজেশন, একটা গ্রুপ। এর ফাংশনটা কি আছে? মানে এখন কোম্পানির ক্ষেত্রে আমি বাংলায় যেটা একদম পরিষ্কার বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই। না, মানে আমি যেটা বুঝতে পারি যে কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যে আমার একটা যে মুনাফা, যে সংগঠন আমাকে মুনাফা দিচ্ছে সেটা হচ্ছে কোম্পানি। কোম্পানি তো আমার কাছে দু ধরনের, একটা প্রফিটেবল কোম্পানি, একটা নট প্রফিটেবল কোম্পানি। যাই হোক, ঠিক আছে, দুটোই হচ্ছে আপনার কাছে কোম্পানি, তো ঠিক আছে, অফকোর্স, ভেরি গুড। রাকেশ, কোম্পানি কি এই দুটো পারপাস কৌশল বললো, এগুলো ঠিক বললো না ভুল বললো? রাকেশ, এই যে ডেফিনেশনটা কৌশল বললো, প্রফিটেবল এবং নন প্রফিটেবল যাই হবে না কেন সেই আমাদের কোম্পানি, এগুলো ঠিক বললো না ভুল বললো? মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে, ভেরি গুড। অরিন্দম? কোম্পানি হচ্ছে সেই সংগঠনটা যে ক্লায়েন্টের থেকে কাজকর্ম নিয়ে তাকে সঠিক সময়ে তার বিজনেসটা তাকে প্রোভাইড করছে। কোনো অ্যান্সারটাই ঠিক নয়। কোম্পানি হচ্ছে একটা অর্গানাইজেশন ইউনিট, ঠিক আছে, এবং এটা অলমোস্ট সেম অ্যাজ ক্লায়েন্ট, কারণ যে ক্লায়েন্ট সেই কোম্পানি, এটা 99.99% ক্ষেত্রে সত্যি। যে ক্লায়েন্ট সেই কোম্পানি, ঠিক আছে, যে পারচেস করছে সেই কোম্পানি, সেই তার গ্রুপের জন্য করছে, এবং এর অ্যাক্টিভিটিস কোনো না পারচেস, না সেল, না প্রফিট, না কিছুর সঙ্গে রিলেটেড সে নয়। তাহলে কি তার রিলেটেড? সে তার টোটাল যে বিজনেস অ্যাক্টিভিটিস গুলো বিভিন্ন লেভেলে হচ্ছে, সেই লেভেল থেকে সেই বিজনেস অ্যাক্টিভিটিস এর এগেইনস্টে যে রিপোর্টিংটা তৈরি হচ্ছে। আর বিজনেস অ্যাক্টিভিটিস বলতে কি বোঝায়? তাহলে আমাকে এখন কোম্পানির ডেফিনেশনের সঙ্গে একটা এক্সাম্পল দিতে হবে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোম্পানি যেমন টাটা, কোম্পানি যেমন আইটিসি, কোম্পানি যেমন রিলায়েন্স, এরা কি কেউ কোনো বিজনেস করে কোম্পানি বিজনেস টাটা বলে কোনো কোম্পানি হয়? টাটা ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, রিলায়েন্স ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস, আইটিসি ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশনস। এদের ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস আছে। যেমন টাটার ক্ষেত্রে কিরকম টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা মেটালিক, সোয়াংস প্রচুর আছে। আইটিসির ক্ষেত্রে 85% বিজনেস আইটিসি সিগারেট যেটা আছে, তার সঙ্গে আইটিসি হোটেল আছে, আইটিসি ধরুন এখন তো নতুন ঢুকেছে, বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট ঢুকেছে, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, এবার হচ্ছে রিলায়েন্স, সেটা আপনি জানেন কি বিজনেস করেন, ঠিক আছে। তাহলে এরা কেউ কিন্তু আলটিমেটলি ডাইরেক্ট বিজনেসের সঙ্গে ইনভলভ হয়ে প্রফিট বার করবে এই সমস্ত কাজ এরা করে না। তাহলে এদের যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিস গুলো হয়, সেখান থেকে তো অটোমেটিক প্রফিট অ্যান্ড লস বেরোয়। টিসিএস এর একটা প্রফিট বেরোয়, টিসকোর একটা প্রফিট বেরোয়, টেলকোর একটা প্রফিট বেরোয়, টাটা পাওয়ার একটা প্রফিট বেরোয়, তারা ব্যালেন্স শিট করে তো প্রত্যেক সেপারেটলি। তো এই টোটাল যে তাদের বিজনেস অ্যাক্টিভিটিস যেখানে হচ্ছে, সেইখানকার অ্যাক্টিভিটিস এর রেজাল্টটা নিয়ে তারা একটা স্টেটমেন্ট ফরম্যাট করে, দ্যাট ইজ কল্ড ইন্টারনাল রিপোর্ট। কোম্পানির রিপোর্টটা হচ্ছে ইন্টারনাল রিপোর্ট। আপনারা শুনেছেন ইন্টারনাল রিপোর্ট? কারণ কোম্পানির রিপোর্ট কোনোদিন বাইরে আসে না, না, এটা টোটালি ম্যানেজারিয়াল
পার্সেন্টের জন্য আপনি শত কোম্পানি এমপ্লয়ি হলেও পাবেন না জানতে। ওটা অ্যাডমিনিস্ট্রেশন পার্টেই থাকে। টোটাল অর্গানাইজেশন লেভেলের যারা টপ লেভেল, যেমন একদম যদি টাটার থেকে জানতে যেতে যেমন রতন টাটা লেভেলের এমপ্লয়ি যদি হয় তাহলে সেই লেভেলের লোক কিন্তু ওখানে জানতে পারবে, যারা বোর্ড মেম্বার হয়। একদম। ওই স্টেটমেন্টে যে না প্রফিট এন্ড লস না ব্যালেন্স শিট কিছুই না, কারণ ওটা তো কিছু প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট করার দরকার নেই, কারণ তো অলরেডি হয়ে গেছে এক জায়গায়। ওরা একটা ফরম্যাট দেখার চেষ্টা করে যে আমাদের লাস্ট ইয়ারের থেকে কি গ্রোথ, কোথায় কি হলো, কোথায় প্রফিটটা লস কম হলো, কোথায় অ্যাসেট ফ্লো করছে কিনা, এভরিথিং ওটা দেখার চেষ্টা করে। ক্লিয়ার? তাহলে এই যে কোম্পানি যে এই অ্যাক্টিভিটিসটা করবে তাহলে তাকে তার কি কি চাই করতে গেলে, ওই স্টেটমেন্ট বানাতে গেলে ডিফারেন্ট বিজনেসের যেখানে যতগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে কোথায় কত প্রফিট বা লস হতে জানতে হবে তো, তবে তো সেই স্টেটমেন্টটা করতে হবে। তো এইটা কিন্তু কোম্পানির পক্ষে জানা সম্ভব হয় না, এটা কোম্পানি পারে না করতে, কারণ এত বড় ইউনিট কোথায় কি হচ্ছে না হচ্ছে। তখন টিসিএস এর তো প্রচুর ব্রাঞ্চ আছে, ঠিক আছে, সব জায়গায় কি সব কিছু অ্যাক্টিভিটি জানা সম্ভব হয় না। সেই জন্য এই প্রফিট এবিলিটি ব্যাপারটা দেখাশোনার জন্য ঠিক কোম্পানির পরে একটা ইউনিট থাকে, দ্যাট ইজ কল্ড অপারেটিং কনসার্ন, যেটাকে আমরা কোপা বলে অনেকে ব্যাখ্যা করে থাকি। এই অপারেটিং অপারেটিং কনসার্নের একটাই ফাংশন, প্রফিট এবিলিটি অ্যানালিসিস। কোথায় কি প্রফিট হচ্ছে না কোথায় কি লস হচ্ছে সেইটা অ্যানালাইসিস করে সে ক্লায়েন্টকে প্রোভাইড করে। একটা ক্লায়েন্টের আন্ডারে বা একটা ক্লায়েন্ট বা কোম্পানি যাই বলুন না কেন, একটাই অপারেটিং কনসার্ন থাকে, যার জন্য অপারেটিং কনসার্নের সঙ্গে ক্লায়েন্ট বা কোম্পানি যারই রিলেশন, ক্লায়েন্টের সঙ্গে রিলেশন ধরা উচিত 1:1। এগুলো আইডিয়া ছিল না। এবার নেক্সট হচ্ছে, এটা তো হলো প্রফিট এবিলিটি ব্যাপারটা। যদি ধরুন কোনো জায়গাতে কোম্পানি দেখলো যে, অরিজিনাল বুঝতে পারছেন তো, রাকেশ বুঝতে পারছেন তো, স্যার বুঝতে পারছি। এবার ধরুন আজকে একটা জায়গাতে দেখা গেল এই প্রফিট এবিলিটি অ্যানালিসিস করতে গিয়ে 100টা ইউনিটের মধ্যে কোনো একটা কোম্পানির 60খানা ইউনিটে প্রফিট হয়েছে, 30টা ইউনিটে হয়তো প্রফিট লস সেম 10টাতে একদম ডেড লস। তো কোম্পানি এটা চাইবে না তার কোনো জায়গাতে লস হয়ে যাক বা কোনো জায়গাতে প্রফিট লস না হোক বা কোনো জায়গাতে প্রফিট কম হোক এরকম কিছু, সে চাইবে সব কটাতে। তাহলে এখন তাকে কিন্তু অ্যানালিসিস করে বার করতে হবে যেসব জায়গাতে গেলবারে প্রফিট হয়েছিল এবারে কেন প্রফিট হলো না, বা যে বছর আগেবারে প্রফিট বা লস কিছু হয়নি কেন সেখানে লস হয়ে গেল, বা কোনো জায়গাতে যে বছর যেখানে আগেবারে লস হয়েছিল এবারে কোনো লস বেড়ে গেল। এটা বড় কোশ্চেন, তাকে বার করতে হবে এবারে। তবে এই বার করার সঙ্গে যারা রিলেটেড থাকে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ কস্টিং ওরিয়েন্টেড ইস্যু। কোনো জায়গা থেকে কোনো বেশি কস্ট বেড়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে এক্সপেন্স বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গা থেকে ম্যান পাওয়ার এমন বেশি হয়ে গেছে যেখানে আমার খরচা বেশি হয়ে যাচ্ছে বা আদার্স কোনো এক্সপেন্সেস কোনো হচ্ছে, তখন কিন্তু আমাকে সেটা পে করতে হবে। কন্ট্রোলিং এরিয়ার সে ক্ষমতা নেই, সেই জন্য কন্ট্রোলিং এরিয়া এই যে কস্টিং ওরিয়েন্টেড ইস্যুটা, এইটা রাখবার জন্য ক্লায়েন্ট কি করে, কন্ট্রোলিং এরিয়ার অপারেটিং কনসার্নের নিচে যে ইউনিট ক্রিয়েট করে তার নাম হচ্ছে কন্ট্রোলিং এরিয়া, যেটাকে আমাদের সিও পার্ট। অপারেটিং কনসার্নের ক্ষমতা নেই যে কোনো জায়গাতে কেন ওই লস হচ্ছে প্রফিট হচ্ছে ডিসকাস করে বার করা। এই কাজটার সঙ্গে যে যুক্ত থাকে তাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া। একটা অপারেটিং কনসার্নের নিচে এন নাম্বার কন্ট্রোলিং এরিয়া হতে পারে, এন ফর নাগপুর, এন নাম্বার, মানে এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কতগুলো চাইবে সে কতগুলো সে হবে, দ্যাট ইজ ডিপেন্ড আপন টোটাল ক্লায়েন্ট। ঠিক আছে, কন্ট্রোলিং এরিয়া বেসিক্যালি অ্যাক্টিভিটিস হচ্ছে সিও পার্ট ওরিয়েন্টেড, কস্টিং ওরিয়েন্টেড ইস্যু। ঠিক আছে, তাহলে এখন কন্ট্রোলিং এরিয়ার যে ফাংশনটা আছে এটা কিন্তু ফাইন্যান্সে কোনো এফেক্ট ফেলে না, এটা অনলি ফর রিপোর্টিং। এবার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা বা বিজনেস অ্যাক্টিভিটিসটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে যে
ট্রানজাকশন হচ্ছে তখনই তো বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে। কোথায় হচ্ছে সেটা? যখন ধরুন আপনার মানে আপনার ট্রানজাকশন পারচেজ সেল কোথায় হচ্ছে সেটা? মানে ইয়েতে হিসাবে মানে কোথায় কোথায় কোন ইউনিটে? ইয়েতে এই জায়গা, এই কাজটা যেখানে হয় সেখানে হয়, সেটার নাম হচ্ছে কোম্পানি কোড। কোম্পানি কোডে টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস, এভরিথিং অ্যাবাউট কোম্পানি অ্যাক্টিভিটিস সবকিছু ওখানে হয়। এই অ্যাক্টিভিটিসটার উপর বেস করে সিও পার্ট তারা রিপোর্টিং তৈরি করে। ঠিক আছে, ক্লিয়ার? একটা কন্ট্রোলিং এরিয়ার নিচে এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, বাট একটা কন্ট্রোলিং এরিয়ার নিচে মানে একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার, এন ফর নাগপুর, এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় না। কেন হয় না? স্যার এটা একটু ইলাবোরেট করবেন? করবো তো, আরে বাবা করবো তো দাদা, জানি না আমি করবো তো। আপনি কোন কলেজ থেকে পাস করেন? সুরেন্দ্রনাথ না বললেন না কৌশল? সুরেন্দ্রনাথ। অরিন্দম? আমি শোনা শোনা। আপনি যখন সুরেন্দ্রনাথ কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন তখন সুরেন্দ্রনাথ কলেজটা ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, শোনা কলেজ সেটা আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। ঠিক আছে, সেই আন্ডারে আপনারা ওই টাইমে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারতেন? অরিন্দম? কারণ আপনার ডেটাটা একটা জায়গায় লক হয়ে গেছে, সেই আপনার যাবতীয় কন্ট্রোলার হয়ে গেছে, সেই আপনার রিপোর্টিং করবেন, জয়েন্ট করবেন। আপনি দুজনের জায়গায় করতে তো দুজনের জায়গায় দুরকম রিপোর্ট হতো, তাহলে সেই ভোটে দাঁড়ানোর মতো দু জায়গায় দাঁড়ালাম, এই জায়গায় না পারলে তো ওই জায়গায় পারলাম, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, সেইটা এখানে হয় না। ঠিক আছে, তো সেই জন্য আর কি কন্ট্রোলিং এর মানে সেটা রিপোর্টিং করবে, সেই রিপোর্টিংটা একজন করছে, একটা জায়গাতে করছে, বাট আরেকজন যদি সেই সেম জিনিস রিপোর্টিং করে তাহলে কনফ্লিক্ট করে যাবে জিনিসটা। একটা ডেটা কোনো দুজনে মিলে টানাটানি করতে পারে? কমই পারে না। ঠিক আছে, তো সেই জন্যে কোনোদিন একটা কোম্পানি কোড মাল্টিপল কোম্পানি কন্ট্রোলিং এরিয়া আন্ডার হয় না। ঠিক আছে, ক্লিয়ার এইটুকুনি? এরপর আসছি বিজনেস এরিয়া, স্মলেস্ট অর্গানাইজেশন ইউনিট। বিজনেস এরিয়া কাকে বলে? এরিয়া অফ বিজনেস। সেতো ভাই ব্যাখ্যা ওই ওয়ার্ডটাকে ঘুরিয়ে বললেন, কাকে বলে? বিজনেস এরিয়া হচ্ছে মানে ধরুন এই যে আপনি যে প্রপার জিনিসগুলো আমরা বললেন যে প্রথমে প্রোডাকশন হচ্ছে, তারপরে সেটা চলে যাচ্ছে আমাদের তারপরে ওটা সেলস বা আমরা যে র মেটেরিয়াল পারচেস করছি, এই যে পুরো এরিয়াটাকে এটাকে বুঝি আমরা বিজনেস এরিয়া। রাকেশ? হ্যাঁ স্যার। ঠিক বলা হলো? কেউ কি ঠিক বললো না ভুল বললো? বিজনেস এরিয়া হচ্ছে এক কথায় বলতে গেলে ব্রাঞ্চেস, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ। ভালো করে শুনে নিন, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আপনি আপনার বিজনেসটাকে যেরকম ভাবে করছেন সেই জিওগ্রাফিক্যাল লোকেশনের রেসপেক্টিভে আপনার বিজনেসটা কোনখান থেকে কতটুকু হচ্ছে সেইটা দেখা হয় বেসিক্যালি বিজনেস এরিয়া থেকে। ওই পার্টটা বিজনেস, যেমন ধরুন জিওগ্রাফিক্যাল লোকেশন মধ্যে কি বোঝায়? আমি ধরুন বললাম যে আমার বিজনেসটা কলকাতা বেসড, তাহলে কলকাতা দেখা গেল শ্যামবাজারে হতে পারে, বেহালায় থাকতে পারে, টলিগঞ্জে থাকতে পারে, দমদমে থাকতে পারে, কালীঘাটে। একটা বিজনেসের যে কটা শাখা আছে সেই শাখাগুলোকে একত্রে বলা হয় বিজনেস এরিয়া। না, শাখাগুলো না, শাখাগুলোই হচ্ছে বিজনেস, নট একত্রে, শাখাগুলোই হচ্ছে বিজনেস এরিয়া। আচ্ছা, ঠিক আছে, এই ডিফারেন্ট এরিয়াতে যে বিজনেসগুলো হচ্ছে আপনি কিন্তু শত চেষ্টা করলেও এই এরিয়াতে কি বিজনেস হচ্ছে না হচ্ছে জানতে পারবেন না, কারণ বিজনেস এরিয়া
টোটালি রিলেটেড উইথ কার সঙ্গে রিলেটেড অরিন্দম বিজনেস এরিয়া রিলেটেড কার সঙ্গে রিলেটেড অবভিয়াসলি সেই কোম্পানি স্পেসিফিক কোম্পানিগুলোর সাথে কোম্পানি করে সাথে ফ্যান্টাস্টিক রাকেশ আমি এটাই এক্সপেক্ট করেছিলাম রাকেশ কার সাথে রিলেটেড কৌশল কার সাথে রিলেটেড কোম্পানি কোডের সাথেই বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের সাথে রিলেটেড হয় না আমাদের ওখানে ওখানে এইটাই উত্তর দেওয়া আছে বিজনেস এরিয়া নেভার বিন উইথ কোম্পানি কোড আমাদের বিজনেস এরিয়া কোনো কোম্পানি কোডের সাথে লিঙ্ক করতে হয় না বিজনেস এরিয়া মানে ক্লায়েন্টের বিজনেস এরিয়া এটা ক্লায়েন্টের বিজনেস ভালো করে চিন্তা করুন আপনি একটা মোবাইল কিনলেন বেহালা থেকে ঠিক আছে কোনো কারণে কৌশল কি নাম অরিন্দমের বাড়িতে বেড়াতে আছে একটা মোবাইল কিনলেন বেহালা থেকে ঠিক আছে এবার বাড়ি গিয়ে দেখলেন কোনো কারণে 2 মাস 1 মাস পর মোবাইলটা কোনো ইস্যু এলো আপনি কি করবেন সঙ্গে সঙ্গে সার্চ করে দেখবেন যে আপনার লোকাল এরিয়াতে কোথায় আপনার সার্ভিস সেন্টার অথরাইজড আছে আপনি গিয়ে ডকুমেন্টেশন দিয়ে দেখাবেন তাকে তাই তো করেন তো যে সে দেখে আপনাকে কেন সার্ভিসটা দিল আপনি যে দোকান থেকে কিনেছিলেন দোকানে আপনাকে বলা উচিত ছিল আপনি এই দোকানে চলে যান আপনি কার কাস্টমার হলেন ওই অ্যাকচুয়াল মোবাইল প্রোভাইডিং কোম্পানিটার কাস্টমার হলেন নট ফর দ্যাট শপ আপনি কোনোদিন কলেজ স্ট্রিট এসছেন তো সুরেন্দ্রনাথের রাস্তার উপর তো আমি তো কলেজ স্ট্রিট সব আমি বলে দেন সে কারণ আমি তো সিটি কমার্সে ছিলাম আমি তো খুব ভালো জানি আপনিও জানেন আপনি একই জায়গায় ছিলাম তো এবার বহুবার গেছেন আচ্ছা কৌশল এই সরি অরিন্দম কলেজ স্ট্রিট এসছেন কোনোদিন বহুবার এসছেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন ভালো করে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে প্রথমে বলেছিলাম কলেজ স্ট্রিটে কোনো বইয়ের দোকানে পাশ দিয়ে যখন যাবেন সবাই কিন্তু ডাকে দেখে তো আসুন দেখে তো এবার আপনি দেখবেন কোনোদিন কোনো বইয়ের দোকানে গিয়ে যখন আপনার হাতে কাগজ আছে দেখালো যে আমার এই বইটা লাগবে কোনো কারণে এই বইটা এই দোকানে না থাকে ও আপনাকে কি বলবে একটু বুঝবেন আমি দিচ্ছি বইটা এই তো ঘটনা ঘটে তো কিন্তু ওই বইটা কোথেকে আনবে ও কিন্তু কোনো গোডাউনে নেই বইটা এক্স্যাক্টলি তার সঙ্গে 1% 2% শেয়ারিং হয় হয়ে যায় কেন পাচ্ছে কারণ পাশের দোকানটা এসে শেয়ারিং করতে পারছে নিতে পারছে আজকে ধরুন একটা বিজনেস এরিয়াতে আপনি গেলেন কোনো জায়গাতে একটা মোবাইল কিনতে গেলেন সে যদি মোবাইলটা তার কাছে না থাকে সে কিন্তু আপনাকে বলে আপনি 15 মিনিট বসুন আমি আনিয়ে দিচ্ছি সে সঙ্গে সঙ্গে ফোন করবে মোবাইল আপনার এতে করে বাইকে করে মোবাইল ডেলিভারি দিয়ে চলে যাবে ঠিক আছে আর একটা বিজনেস ওইটা সাপোর্ট দিয়ে চলে যাবে আপনাকে কোনদিন বলবে না দেখুন আমাদের এখানে এখন বেহালায় নেই আপনি এখন রাজবাড়ি চলে যান ওরা কোনোদিন বলবে না ওরা ওখানে কল করে ওদের ওখানে চলে যাবে ওখানে আপনাকে মোবাইল সার্ভিস প্রোভাইড করে দেবে তাহলে এই যে জায়গাটা হচ্ছে এই জায়গাটা আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি হচ্ছে আমরা কি পাচ্ছি না আলটিমেটলি হচ্ছে যদি কোনো জায়গাতে কোনো কিছু শর্টেজ হয় তাহলে অ্যাক্সেস করছি আজকে একটা পার্টিকুলার বিজনেস এরিয়া যেটা কোম্পানি করে আন্ডারে হতো আর একটা বিজনেস এরিয়া আর একটা কোম্পানি করে আন্ডারে হতো সেই বিজনেস এরিয়াটাকে সেই প্রথম কোম্পানি করে অ্যাক্সেস করতে পারতো সেই জন্য বিজনেস এরিয়া ক্লায়েন্টের আন্ডারে হয় বলে যে কোনো কোম্পানি করে অ্যাক্সেস করতে পারে কারণ তো ক্লায়েন্টের আন্ডারে একটা জিনিস মাথায় নেবেন যখনই কোনো কিছু বানাবেন বানানোর সময় দেখবেন কোথায় বানাচ্ছেন আপনি জিনিসটা যদি সেটা ক্লায়েন্ট স্পেসিফিক হয়ে যায় তাহলে জানবেন যে সেটা কিন্তু সবাই অ্যাক্সেস করবেন ঠিক আছে তাহলে এইটা হলো টোটাল আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার রাইট এটা একটা বানিয়ে ফেলুন অরিন্দম ফটাফট টিকট দিয়ে বানান বা যদি আপনার যদি মনে হয় মেনু পাত দিয়ে বানাবেন আমি আপনাকে টিকট বলে দিতে পারি কোনো অসুবিধা নেই OX15 দিয়ে বানান আমি বলে দিচ্ছি আপনাকে OX15 আমার যে ডকুমেন্টেশনটা যাবে আপনার কাছে ওখানে মেনু পাত টিকট সব দেওয়া আছে ওই স্ক্রিনশট নিউ এন্ট্রিজ
দেখুন ডিসকাশন করে টাইম কনজিউম করতে ভালো লাগে, হয়তো অপারেশন করে টাইম কনজিউম করতে ভালো লাগে না। ঠিক আছে, আজকে এটা ডাউন পেমেন্ট রিকোয়েস্ট হয়ে গেল কেন? আমি কেটে দিচ্ছি আচ্ছা স্ল্যাশ এন নেবেন। আমি একটা কথা কালকে বলেছিলাম, কৌশল ছিলেন না, এই যে স্ক্রিনটা দেখছেন কৌশল, এই স্ক্রিনকে মুখস্থ করার চেষ্টা করুন, স্ক্রিনকে মুখস্থ করার চেষ্টা করুন কোথায় কোন ফিল্ড আছে। এইখান থেকে আমার মুখস্থ করবেন ডায়াগোনালি, এইরকম ভাবে মুখস্থ করবেন এইদিকে আবার এইদিকে, কারণ এইদিকে সব ফিল্ড আছে, তাহলে এইদিকে এখন নেই, তাহলে এইদিকে কিছু নেই, দুটো ডায়াগোনালি করলে পুরো স্ক্রিনটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রিন মুখস্থ মানে কোথায় কোন ফিল্ড কোথায় আছে সব জেনে রাখতে হবে আপনাকে, কারণ আপনাকে যখন কোনো জায়গায় কোনো এরর আসবে আপনাকে কিন্তু ওইখান থেকে এররটা থেকে ডায়াগনোসিস করতে হবে, এররটা ওইখানে ভুল করেছিল। ওকে, কোম্পানি কোড হচ্ছে 6 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, এটা তো জানা আছে, আলফানিউমেরিক মানেও জানা আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম 6। ঠিক আছে, আলফানিউমেরিকের মানে জানা আছে তো? বাস দিয়ে দিলাম নিচে দিয়ে দিন। ট্যাব দিয়ে কোম্পানি নেমে চলে আসুন। আচ্ছা, এবার ধরুন এই স্ট্রিট, পোস্ট বক্স, পোস্টাল কোড, সিটি, এগুলো টাইম কনজিউম করতে হবে না, কারণ এগুলো করা না করার সমান। আমি করাচ্ছি না, আমি কান্ট্রিতে ডাইরেক্ট চলে যাবো। এই দেখুন এইখানকার এই একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এইখানকার ফিল্ড আর এইখানকার ফিল্ডের ডিফারেন্স কি? এইখানে ম্যানুয়াল ইনপুট করতে হচ্ছে বা ওভারঅফাই করতে হচ্ছে, বাট এইখানে ফিল্ডে দেখুন একটা ড্রপ ডাউন আসছে, তার মানে এখানে কি হচ্ছে, আপনাকে এখানে ডেটাবেস তৈরি করা রয়েছে, আপনাকে যা নেবেন এর আন্ডার থেকে নিতে হবে, তাই তো? তো এটা ড্রপ ডাউন থেকে আপনি দেখে নিতে পারেন, বা আপনার মনে থাকেন ট্যাব দিয়ে দিতে পারেন, ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। ওকে, তো কান্ট্রি আইএন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং কারেন্সি আইএনআর। রাকেশ দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছি। ব্যাস সেভ। দেখুন এই যে রিকোয়েস্টটা জেনারেট হচ্ছে, আমি এই রিকোয়েস্ট সম্বন্ধে এখন আমি কিচ্ছু বলবো না, এখন শুধু বলবো শুধু কন্টিনিউ করে এগিয়ে যান। হ্যাঁ, অনেক স্ট্রাকচার রিকোয়েস্ট, এটা হলো ফার্স্ট কোম্পানি ক্রিয়েট হলো। ঠিক আছে, কার আন্ডারে ক্রিয়েট হলো কৌশল? কৌশল মিউট করে কথা বলছেন, সরি। বলছি যে আপনাদের এই কোম্পানি কোডটার আন্ডারে এই কোম্পানিটা আমরা ক্রিয়েট করলাম। কোথায় কোম্পানি? এখন শুধু কোম্পানি কার আন্ডারে ক্রিয়েট হলো কোম্পানি? মানে কার আন্ডারে, মানে কোম্পানির আন্ডারে, মানে সিসিটি মানে অ্যাজ এ কোম্পানি। কার কোথায় ক্রিয়েট হলো? এটা কোথায় ক্রিয়েট হলো? সেভটা কোথায় হলো? সেভটা স্যাপেই হলো। অরিজিনাল কোথায় ক্রিয়েট হলো কোম্পানি? আমার ক্লায়েন্টের আন্ডারে, যে ক্লায়েন্টে আইডিতে ঢুকেছেন সেই ক্লায়েন্টে দেখুন ভালো করে, এইখানে আপনি দেখুন কোনো জায়গায় চাইছে কিছু যখন চাইছে না মানে আন্ডার ক্লায়েন্ট, যখন যাই আন্ডার ক্লায়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার কোম্পানি কোড ক্রিয়েট করুন, OX02/N। New entries. কোম্পানি কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। ECD2। ট্যাব দিয়ে কোম্পানি নেম,
কান্ট্রি কারেন্সি ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। আচ্ছা একটা জিনিস বলি, এক মিনিট কারেন্সিটা উড়িয়ে দিন ওখান থেকে, কান্ট্রি দিয়ান। আচ্ছা এবার প্রত্যেকের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখুন এই কারেন্সি ফিল্ডের ওপর একটা ছোট্ট রাইট টিকমার্ক রয়েছে। যখনই কোনো আপনার ফিল্ডের ওপর এই ধরনের রাইট টিকমার্ক থাকবে সেই ফিল্ডটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় ম্যান্ডেটরি ফিল্ড। ইটস ম্যান্ডেটরি। এটা আপনাকে দিতেই হবে, ঠিক আছে? চলুন কারেন্সি দিন, কান্ট্রি আর কারেন্সি দিন। কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া আর কারেন্সি হচ্ছে ক্যাশটা বাবা অফ হয়ে যাচ্ছে। তোর জন্য অসুবিধা হবে না, আইএনআর সেভ করুন। হ্যাঁ দেখতে পাই লাগছে। এবার দেখুন ও আপনাকে একটা পুরো স্ক্রিন খুলে দিল যে এরপর আপনার কোম্পানির ডিটেলস যদি লিখতে চান, তার অ্যাড্রেস এভরিথিং শো অলসো, সেটা লেখার জায়গা খুলে দিল। এই টোটাল ফর্মটার মধ্যে শুধু কান্ট্রি ফিল্ডে একটা দেখুন রাইট মার্ক আছে, মানে ম্যান্ডেটরি ফিল্ড। এখানে আপনাকে কান্ট্রিটা আমাকে আরেকবার লিখতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের রিজিয়ন কলেজ 25, এটা ড্রপ ডাউন থেকে দিতে পারেন আপনি। করে আপনি এখানে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ। তাহলে কোম্পানি কোডটা কোথায় ক্লিয়ার হলো কৌশল? ইয়েতে ক্লায়েন্টের আন্ডারে। এক্স্যাক্টলি রাইট। তাহলে আমাদের দুটোই ক্লায়েন্টের আন্ডারে ক্রিয়েট হয়েছে। তাহলে এটা আমার কাছে ডিউটি এখন এই কোম্পানিটার সঙ্গে কোম্পানি কোডকে রিলেট করা। রাকেশ একদম। তখন আমরা কি করবো, অ্যাসাইনমেন্ট বলা হয়, ঠিক আছে? অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড OX16। আচ্ছা স্যার, ক্লায়েন্ট আর ভেন্ডার দুটো কি ইকুয়াল? ওরে বাবা, আকাশ আর পাতালের থেকে বড় ডিফারেন্স ভাই। আচ্ছা একটা জিনিস বলবি, এই যে পজিশনে যখন আপনি কোডটা কিনতাম, যখন আপনি এখানে কোনো এসএপিতে কোনো কিছু অ্যাসাইন করবেন, 95% অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নিউ এন্ট্রিজ বাটন থাকবে না, 5% থাকবে। যখন থাকবে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? ক্লিক অন পজিশন, কোম্পানি কোড এবং কোম্পানি। 1 মিনিট ধরে এটাকে সেভ করুন তো। হয়ে গেল। এবার আমরা করবো বিজনেস এরিয়া, ঠিক আছে? ক্লিয়ার এইটুকুনি কৌশল? আচ্ছা এইটা ডকুমেন্টে দিয়ে দিতে পারেন, মানে কোম্পানি ক্লাসটা শেষ হোক, সঙ্গে সঙ্গে 3 জনকে পাঠিয়ে দেবো। 3টে ডকুমেন্ট যাবে। একটা হচ্ছে 122 মানে 17 পাতা না 22 পাতার মতো আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার এই টোটাল কনফিগারেশন কোম্পানি থেকে শুরু করে আপ টু কাস্টমার অবধি, ঠিক আছে? যতগুলো আছে ওই অবধি যাবে। একটাতে যাবে ডেফিনিশন পার্টটা আছে, ঠিক আছে? আর একটাতে যাবে অ্যাসাব মেথোডোলজি, যেটা সব থেকে মিরাকেল লেখা আছে ওখানে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের। দয়া করে এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। এবার হচ্ছে আমরা প্রচুর কষ্ট করেছিলাম আমরা, সেটা হ্যাভ টু গেন অন ইট, এটা থেকে। ওকে, এবার হচ্ছে বিজনেস এরিয়া বানাবো OX03।
ইউএনপিস এখানে সিম্পল বিজনেস এর কোড আর ডেসক্রিপশন মাল্টিপল করতে পারেন। মাল্টিপল নিতে পারবো? হ্যাঁ মাল্টিপল করতে পারেন, এখানে উপরের লাইনে পরে ডেসক্রিপশনে আবার মাল্টিপল ফলো করতে পারেন, কোনো ওটা শেষ করে দেবে। না আমি যেটাকে বানানো সেটা ছাড়া না এটাকেই বানাচ্ছি, এটা ছাড়াও কিছু নিতে পারি? হ্যাঁ পরে অসুবিধা হবে না? মানে অ্যাসেট বেসের সময় আমার অ্যাসেট বিজনেসে একটু এতক্ষণ যে চাচ্ছিলাম যে অ্যাসেন্ট হয় না, আরে ডেসক্রিপশন ওটা লিখলে কিছু বুঝতে পারবেন, ওটা কোথায় কত, এটা ব্যাপারে কিছু লিখুন কোন এরিয়ার, ওটা জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা নট নেসেসারি, জাস্ট বাট কনসেপশনটা তো ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, আরে ট্যাব দিয়ে আওয়াজ করুন, ট্যাব দিয়ে আওয়াজটা বানান, ট্যাব দিয়ে আওয়াজটা বানান, তবে তো আইডিয়াটা ক্লিয়ার হবে না। কৌশল ঠিক আছে? হ্যাঁ স্যার ভেরি গুড। সেম মানে কৌশল এটা কোথায় পাওয়া হলো? ক্লায়েন্টের সার্ভারে এগুলো হচ্ছে। ব্যাস আমার এই জাস্ট এখন ব্যাপারটা স্যার অনেকটা বুঝতে পারছি, বাহ যেমন না না পুরো রেকর্ডিং হয়ে গেল পুরো কথাটা। জিনিসটা আমার এখানে ক্লিয়ার হলো। দেখো ক্লায়েন্টের সার্ভার মানে কি, আমি যে করছি দ্যাটস মাই, দে আর অলওয়েজ মাই ক্লায়েন্ট, রাইট ইয়ার অফ। একদম তাই। তাহলে তিনটে হলো ভাই, আজকে একটা বড় কনসেপ্ট করাবো, কিছু করার নেই, ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট। ঠিক আছে, ভাই অর্ডারটা দিলে আমার অনেক বোঝা আছে কারণ আমি নিজে এতদিনে শুধুমাত্র মুখস্থ বিদ্যা, আমি ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্টে কোনো কেউ মুখস্থ করে না। আমি মুখস্থ কিছু বুঝি। আজকে আমি আগে ফার্স্ট আমি আপনাকে ফিসক্যাল ইয়ার পড়াচ্ছি। ঠিক আছে, বানানো তো আপনি জানেন কিভাবে বানাতে হয়, বানানোটা কোনো ফ্যাক্টর নয়। ঠিক আছে, এভরিবডি নো হাউ টু ক্রিয়েট ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট। ফার্স্ট আমাকে বলুন ফিসক্যাল ইয়ার ভেরিয়েন্ট ক রকমের হয়? এসএপিতে ফিসক্যাল ইয়ার ক রকমের হয়, বা নর্মালি ফিসক্যাল ইয়ার ক রকমের হয়? ফিসক্যাল ইয়ারটা হচ্ছে আপনার ওই রুলটা হয় জানুয়ারি সেরকম ভাবে, এটাই কি? আমাকে একটা কোশ্চেন দেখুন, যখন কেউ ইন্টারভিউ, আমি কিন্তু আমাকে প্রম্পট ইন্টারভিউ জিজ্ঞেস করেছি কোশ্চেন, ফিসক্যাল ইয়ার কত রকম টাইপের, হাউ মেনি টাইপস অফ ফিসক্যাল ইয়ার আর দেয়ার ইন ফিনান্সিয়াল মার্কেট, নর্মাল ফিনান্সিয়াল মার্কেট বা নর্মাল ইন্ডিয়ান মার্কেটে, করক বা ওয়ার্ল্ড মার্কেট, যেটা ইচ্ছে করি করকম ফিসক্যাল ইয়ার দেখতে পারেন। আমি বলুন করকম আমার ফিসক্যাল ইয়ার প্রকাশ? করকম ফিসক্যাল ইয়ার হয়? কৌশল আইডিয়া নেই। এটা আমার আইডিয়া নেই। অরিন্দম? ফিসক্যাল ইয়ার কত রকমের হয়? হ্যাঁ, একটা ফিনান্সিয়াল ইয়ার কি নেই হবে বলে সম্ভব? কিচ্ছু আইডিয়া নেই, জিরো। ফিসক্যাল ইয়ার দেয়ার আর টু টাইপস, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, যেটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, যেটা ফিক্সড অল ওভার ওয়ার্ল্ডে ফিক্সড। ও আরেকটা যেটা আমরা ফলো করি, আর কেউ ফলো করেন না অন্য কেউ? তো আমরা জানি না, কারণ ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে যেটা আমরা মানে ইন্ডিয়া ফলো করে, একটা ওয়ার্ল্ড ওয়াইজ ফলো হয়, এটা জানুয়ারি টু ডিসেম্বর, আরেকটা হচ্ছে এপ্রিল টু মার্চ। এই এপ্রিল টু মার্চ ছাড়া আরো কোনো অন্য কিছু ফলো আপ হয় না অন্য কোথাও? আর অন্য কোথাও আরেকটা বোধ হয় যে যেটা আমরা হাফ ইয়ার ব্যাংক। না না, ওসব নির্দিকার কথা। ফিসক্যাল ইয়ার টু টাইপস, একটা হচ্ছে ক্যালেন্ডার, একটা হচ্ছে নন ক্যালেন্ডার। আমাদের এখানে যেটা হচ্ছে এপ্রিল টু মার্চ,
ইউকেতে হয়, ইউকেতে হয় ডেফিনেটলি। ক্যালেন্ডার কি করে হবে? ক্যালেন্ডার ইয়ার মানে কি জানুয়ারি ডিসেম্বর, এটা তো ফিক্সড। আগে ক্যালেন্ডার আর নন ক্যালেন্ডার ডিফারেন্সটা বুঝুন। ক্যালেন্ডার মানে কি, যে ইয়ারে শুরু সে ইয়ারেই শেষ, দ্যাট ইজ কল্ড ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডার ইয়ারের মধ্যে শুরু হচ্ছে, ওখানে শেষ হয়ে গেছে। নন ক্যালেন্ডার ইয়ারের মেন ফিচার্স কি? নন ক্যালেন্ডার ইয়ার একটা ইয়ার শুরু হবে আর একটা ইয়ারে গিয়ে শেষ হবে। আচ্ছা, সেটা এপ্রিল টু মার্চ হতে পারে, জুলাই টু জুন হতে পারে, অক্টোবর টু সেপ্টেম্বর হতে পারে, ফেব্রুয়ারি টু জানুয়ারি হতে পারে। দ্যাট ইজ ডিপেন্ড অন সিচুয়েশন, যে কান্ট্রি যেরকম ফলো করবে। আমার দেখা দরকার নেই সেখানে, আমি প্রিন্সিপালসটাকে মনে রাখবো। ফিসকাল ইয়ার দু রকমের, ক্যালেন্ডার আর নন ক্যালেন্ডার। যেটা ক্যালেন্ডার, নন ক্যালেন্ডার কোনগুলো? যেটা ক্যালেন্ডার নয় সেটা নন ক্যালেন্ডার। এর থেকে সহজ আনসার পৃথিবীতে নেই। রাকেশ ঠিক আছে? অরিজিনাল বেরো গেল এইটুকুনি। এবার প্রশ্ন হচ্ছে একটা, সব থেকে যেটা ডিফিকাল্ট জোন, যখন একটা ক্যালেন্ডার ইয়ার স্ট্রাকচার কাছে যখন একটা ফিসকাল ইয়ার স্ট্রাকচার বানাতে হবে, একটা তো ফিক্সড রেট আমরা জায়গা থাকতে হবে। ধরুন আপনি একটা কোনো জায়গায় বেড়াতে যাবেন, আপনাকে লোকে জিজ্ঞেস করে আপনি কোথায় ট্রেন ধরছেন, শিয়ালদা না হাওড়া? করে তো? তবে শিয়ালদা হাওড়া দুটো জায়গা হচ্ছে ফিক্সড জায়গা যেখান থেকে ট্রেনটা দূরপাল্লা ছাড়ে, রাইট? তাহলে এখানেও ঠিক তাই, এসএপি এর বুকে একটা ফিক্সড জায়গা আগে তৈরি করতে হয়েছে। এসএপিকেও কিন্তু একটা ফিক্সড জায়গা তৈরি করতে হয়েছে, তবে কিনা সেই ফিক্স থেকে ভেঙে লোক নন ক্যালেন্ডার করবে। এসএপি ফিক্স জায়গা হিসাবে কি করেছে, তারা যেটাকে প্রায়োরিটাইজ করেছে সেটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ারকে, এটাকে স্ট্যান্ডার্ড করে দিয়েছে। সেই জন্য দেখবেন এসএপির ক্ষেত্রে যখন এই ফিসকাল ইয়ার বলা হয়, তখন বলা হয় যে ফিসকাল ইয়ার হচ্ছে বেসিক্যালি একটা ফিসকাল ইয়ার কি বলা হয়, সেটা ক্যালেন্ডার ইয়ার বা নন ক্যালেন্ডার ইয়ার। দেখেছেন কি লক্ষ্য করে? 20-21 বলা হয় না, বলা হয় 20। স্টিল এখন আমাদের ইন্ডিয়াতে 20 চলছে। কারণ মার্চ বেরোলে আমরা 21 পা দেবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো কেন বলা হচ্ছে? কারণ যেহেতু ওরা একটাকে ফিক্স করেছে, ক্যালেন্ডারকে ফিক্স করেছে, ওদের ক্যালেন্ডার ইয়ারটাকে ওরা ফিক্স হয়েছে। কেন হচ্ছে আপনি বলেন, কেন ওর করবেন না? কেন ও কি করে জানবে আপনি কোনটা করবেন? আপনি এপ্রিল টু মার্চও করতে পারেন, আগস্ট টু সেপ্টেম্বরও করতে পারেন, সরি আগস্ট টু জুলাইও করতে পারেন, সেপ্টেম্বর টু আগস্টও করতে পারেন, অক্টোবর টু সেপ্টেম্বর করতে পারেন। তাহলে এতগুলো তো ফরমেশন বানানো সম্ভব নয় বাবা। ওই জন্য একটা ফরমেশনকে ফিক্স করে দিয়েছে। এবার বলে দিয়েছে একটা অপশন, যদি তোমার মনে হয় তুমি কোনো নন ক্যালেন্ডার করবে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া করে দিয়েছে, সেগুলো হিসাবে তুমি নন ক্যালেন্ডার ইয়ার তোমার বানিয়ে নাও। বাট ফিসকাল ইয়ার হিসাবে যে একটা স্টার্টিং ইয়ার সেটাকেই তোমার মেনশন করতে হবে সবার কাছে। ফিসকাল ইয়ার হিসাবে যখন কাউকে বলতে হবে বা পোস্টিং পিরিয়ড যখন মেনশন করতে হবে, তখন যে একটা শুরু সেই একটাকে মেনশন করতে হবে। সেটা 20-21 হতে পারে, 21-22 হতে পারে, বাট আপনাকে বলতে হবে 20 বা 21, বাট নট 20-21 বা 21-22। ঠিক আছে? তো রাকেশ ক্যালেন্ডার ইয়ার নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ ওটা ফিক্সড, ওটা বেসিক্যালি করে নিয়েছে, ওটা নিয়ে আমার ভেবে লাভ নেই, ওটা আমার বিষয় নেই। ওটা তো শেখার কিচ্ছু নেই, ওটা কিছু করতেও পারবেন না আপনি ইনফ্যাক্ট। তাহলে শেখার বিষয় কোনটা? যেটা নন ক্যালেন্ডার। এবার কোশ্চেন হচ্ছে, আমি যদি আমাদের ফিসকাল ইয়ারটাকেই ধরি, B3 যেটা করা আছে, মানে এপ্রিল টু মার্চ, ঠিক আছে? এসএপি তে প্রত্যেকটা মান্থকে বলা একটা পিরিয়ড, এটা জানা আছে তো? তাহলে এপ্রিল মাস কত নম্বর মাস? 4 নম্বর মাস। কত নম্বর পিরিয়ড হচ্ছে? -4 না, শুধু 4।
কি করে -4 হবে ভাই? এপ্রিল মাস শুরু করছি তো মাইনাস হয়ে যাবে প্রথমে। এপ্রিল মাস হচ্ছে 4 নম্বর মাস। ক্যালেন্ডারে কত নম্বর মাস এপ্রিল? 4। রাকেশ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এপ্রিল হচ্ছে 4 নম্বর মাস। তো আমি এপ্রিল মাস থেকে শুরু করছি, তাহলে আমার কাছে এপ্রিল মাস 4 নম্বর মাস, অফিসিয়ালি 4 নম্বর তো এপ্রিল ক্যালেন্ডার হিসাবে, কারণ আমি ক্যালেন্ডারকে ফিক্স ধরবো। ঠিক আছে, এবার কত নম্বর পিরিয়ড হবে আমার কাছে ওটা? না পিরিয়ড হচ্ছে এক একটা মাস হচ্ছে এক একটা পিরিয়ড, তাহলে হচ্ছে হ্যাঁ 4 নম্বর পিরিয়ড। তাহলে এপ্রিল মাস শুরু করলেন সঙ্গে সঙ্গে 4 হয়ে গেল, বাকি 3টে কোথায় পেয়ে গেলেন? তার মানে এপ্রিল মাসকে আমি ফার্স্ট পিরিয়ড ধরে শুরু করবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি এপ্রিল থেকে শুরু করছেন বছর। করছে আমি ওটাই ভাবছিলাম এপ্রিল থেকে শুরু হবে, ফার্স্ট সেকেন্ড করে এগোবে। রাকেশ বোঝা গেল? মে মাস অফিসিয়ালি 5 নম্বর মাস, 2 নম্বর পিরিয়ড। জুন মাস অফিসিয়ালি 6 নম্বর মাস। এইরকম করে করে যখন ডিসেম্বরে যাবেন, ডিসেম্বর মাস হচ্ছে আপনার 12 নম্বর মাস, পিরিয়ড হিসেবে 9। এই অবধি কিন্তু কোনো প্রবলেম নেই। না অরিন্দম নেই তো? রাকেশ ওইখানে নেই তো কোনো প্রবলেম? ভেরি গুড। এবার প্রবলেমটা কোত্থেকে অ্যারাইজ করবে? জানুয়ারি ফেব্রুয়ারি মাস। কেন? জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বছরের আলাদা মাস, নেক্সট ইয়ারের মাস। তো জানুয়ারি মাস কত নম্বর পিরিয়ড, কত নম্বর মাস? 10 নম্বর না, কত মাস? আমি জিজ্ঞেস করেছি কত নম্বর মাস, মানে মাস হচ্ছে প্রথম। কত নম্বর পিরিয়ড হচ্ছে? 10 নম্বর পিরিয়ড। অরিন্দম কত নম্বর মাস হচ্ছে জানুয়ারি? ক্যালেন্ডার ওয়াইজ হলে মানে আমার ক্যালেন্ডার ওয়াইজ হলে আমার জানুয়ারিটা হচ্ছে প্রথম মাস। পিরিয়ড যা যে কোনোদিন নন ক্যালেন্ডার ধরবেন না, জানবেন যে সবসময় মান্থ এন্ড সব ক্যালেন্ডার হিসেবেই হয়। তাহলে জানুয়ারিটা পিরিয়ডও হবে শুরুতে। পিরিয়ডটা কত নম্বর হবে? 1 নম্বর। যদি ক্যালেন্ডার ওয়াইজ হয় তাহলে জানুয়ারিটা মাস হিসেবে প্রথম পিরিয়ড। বাহ, কৌশল। জানুয়ারি মাস 1 নম্বর মাস, পিরিয়ড কত নম্বর? পিরিয়ড হবে 10। রাকেশ, জানুয়ারি মাস 1 নম্বর মাস, পিরিয়ড কত নম্বর? আপনি অরিন্দম 9 নম্বর শেষ করলেন, করে 10কে না দিয়ে আপনি কি করে আমি চলে গেলেন? এই কারণে বললাম, তাই বলছি কেন বলছিল এই কারণে বললাম যদি ক্যালেন্ডার ওয়াইজ ধরা হয় তাহলে ওদের পিরিয়ড হচ্ছে ওই। তাহলে পিরিয়ডটাকে তো আমরা মেনটেন করতে হবে। আমি তো প্রথম থেকে পিরিয়ডগুলো মেনশন করে এসেছেন, তাহলে তো আমি এপ্রিলকে 1 নম্বর পিরিয়ড বলতে না বলে তো এপ্রিলকে 4 নম্বর পিরিয়ড বলতে পারতেন। এপ্রিলকে 1 নম্বর বললেন কেন আপনি? যখনই ডিসেম্বরের পর জানুয়ারি মাসকে আপনি বলে দিচ্ছেন 10 নম্বর পিরিয়ড, মেশিন কিন্তু পরিষ্কার বুঝে যাচ্ছে তার মানে এটা কিন্তু নেক্সট ইয়ারের ফার্স্ট পিরিয়ড হচ্ছে, ফার্স্ট ডে। ফেব্রুয়ারি মাস আপনার অফিসিয়ালি 2 নম্বর মাস, 11 নম্বর পিরিয়ড। মার্চ মাস 3 নম্বর মাস, 12 নম্বর পিরিয়ড, রাইট? তাহলে এই যে 10, 11 এবং 12, এই যে 3টে মাস, এই 3টে মাস তো কোনো একটা পার্টিকুলার ফিসকাল ইয়ারের নতুন বছরের একটা মাস। ঠিক আছে, তাহলে এখন আমি তো মুখে বলে দিয়েছি যে আমি ফিসকাল ইয়ার বলবো একটা বছর, 2টো বছর তো বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এগুলোকে আমি কি করে অ্যাডজাস্ট করবো? যে 2টো বছর ঢুকে গেল, আমাকে বেশি তো সেভ করতে হবে না। ঠিক আছে, সেই জন্যে ধরুন আপনার বাড়িতে একটা বারান্দা আছে, ড্রয়িং রুম, ওখানে একটা চেয়ার রাখা আছে। আমি সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সবার ক্ষেত্রে বলছি এটা। সেই চেয়ারটাকে তুলে নিয়েছেন, আপনার ঘরে নিয়ে চলে এলেন। ওই চেয়ারটা কিন্তু পাশের বাড়ির লোকের হয়ে যাবে না, ওটা আপনারই চেয়ার। জাস্ট কি হলো, জায়গার পরিবর্তন হলো। অরিন্দম পেয়ে গেল? সেই জন্য বলা হচ্ছে আমরা ওই যে ইয়ার শিফটের যে কালামটা রয়েছে, ইয়ার শিফটের কালামে গিয়ে আমরা কি করছি, 3টে মাসকে
-1 -1 তার মানে কি ওই 20 নম্বরের যে ঘরটা আছে 2000, আমি যদি অফিসের 20-21 করি, 20 ঘরে গিয়ে জাস্ট বসে আছে, ঘরটায় বসে রাখছি, 20 মাস হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে 9 পর 10 চলে আসছে, অটোমেটিক্যালি 1/1/2021 হয়ে যাচ্ছে। জাস্ট বলছি ভাই ঘরের মধ্যে রাখার জন্য। -1 ওই জন্য, -2 না -3 না, -1 এই জন্য 2021-এর -1 2020, 2021 -1 2020, 2021 থেকে -2 করে 2019 চলে যেত, -3 করে 2018 চলে যেত, সেই জন্য -1 মানে একটা জাস্ট ওকে বলছি তোমার ঘরটায় বসে রেখে দাও। বাট পিরিয়ড হিসেবে আমি মেনশন করে দিয়েছি, মান্থ হিসেবে ওকে বলে দিয়েছি, মেশিন অটোমেটিক বুঝে যাচ্ছে। এই সরল জিনিসটাকে অরিজিনাল কথা বোঝা সম্ভব হলো? এখন কি কিছু ক্লিয়ার হলো ফিসকাল ইয়ার সম্বন্ধে? রাকেশ, আরেকটা প্রশ্ন ছিল। আমি বলছি আগে 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 এটা ক্লিয়ার করি। রাকেশ, এইটুকুনি ক্লিয়ার, পরিষ্কার? এবার আপনি অরিজিনাল কি কোশ্চেন করছেন বলুন, অরিজিনাল কোশ্চেন বলুন। অরিজিনাল কোশ্চেনটা বলুন। বলছি যে আপাতত আমি যে ফিসকালিয়ারগুলো বানিয়ে এখনো অব্দি সেট আপ করেছি এসএবিতে, কেমন? তো সেক্ষেত্রে ফিসকালিয়ারটা শুরু হয়েছিল 2020-তে, প্রথম 2020, 2021, 2022 এরকম ভাবে। তো সেক্ষেত্রে কন্টিনিউ যখন প্রশ্ন করতে গেলে মনে একটা ফিসকালিয়ার দিতে হয়েছিল। এটা যেহেতু 2021 সাল চলছে, আমি ভুল করে আমার 2021 সাল দিয়ে একটু প্রশ্ন করতে গল্প শেষ। তো এটাই হচ্ছে আমার জানার বিষয়। আপনি ধরুন বছরের যে কোনো সময়তেই কাজ করি না কেন, যখনই কাজ করি না কেন, তখন এই ফিসকালিয়ার বানাবো কি একইভাবেই বানাবো? দেখুন একটা কথা বলে দিই, কন্ট্রোলিং এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা তো কন্ট্রোলিংটা সবার লাস্টে গিয়ে করি, ঠিক আছে? যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয় সেখানে কন্ট্রোলিং সবার আগে ক্রিয়েট করা হয়, ঠিক আছে? কারণ ওটা রিপোর্টিং, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, আপনার উত্তর পেয়ে যাবে আমার উত্তরে, আপনাকে ঘাবড়াতে হবে না, আমি উত্তরটা ব্রডলি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ওটা রিপোর্টিং, তো ওইখানে আপনাকে সবসময় শুরু ইয়ারটা দিতে হবে, নাহলে ধরবে কি করে? আপনি তো যদি ফট করে 20-তে শুরু করলেন আর 21 দিচ্ছেন, তাহলে 20 জিনিস কাকে দেবেন ওগুলো? কোনো রিপোর্টিং বেরোবে ঠিক আপনার? ওটাই আমার জানা আছে, বা ওটাই আমার ভুল হচ্ছিল, বা ওটা জানতাম না, সেটাই ঠিক আছে। প্রশ্নটা করলাম। তো সেই জন্য সবসময় কন্ট্রোলিং এ ওই যে বললাম কি কন্ট্রোলিং এ প্রথমে বানানো হয় প্রজেক্টে, আমরা পরে বানাই, ঠিক আছে? কিন্তু এটা প্রথমে বানানো হয়, আর আমি যখন প্রথম কন্ট্রোলিং এ বানাবে আমি কিচ্ছু বুঝতে পারবো না। বানাচ্ছে না, আমি বলে দিলাম যে কন্ট্রোলিং এর কি করে বলতে বড়, ঠিক আছে? আচ্ছা এটা এবারে আমার একটা প্রশ্ন। আমি ধরুন এটা হচ্ছে আপনার মার্চ মাস পড়লো 2020 সালে, সাপোজ আমি হয়তো এপ্রিল মাসে হয়তো সিস্টেমের হয়তো নতুন সেটা বানাবো, তো আমি যখন এই যে ফিসকালিয়ার ভেরিয়েন্টটা বানাবো, আমি কি অ্যাকর্ডিং যেভাবে বানিয়ে যেভাবে হয় ওই রকমভাবে বানাতে হবে কি? বছরে যে কোনো সময় কাজ করে গেল, মানে এপ্রিলটা আমি এক বললাম, যদি আপনি 2020 ফিসকাল ইয়ারটাকে পারফেক্টলি করে রেখে দেন, তাহলে আর 21 বানানোর কোনো দরকারই নেই। আগে আমাকে ক্লিয়ার করতে দিন। যদি আমি একটা ক্লিয়ারলি করতে পারি তাহলে প্রতি বছর কেন বানাবো? ফিসকাল ইয়ার কোনোদিন প্রতি বছর বানানো হয় না, ফিসকাল ইয়ার লাইফ টাইমে একবারই বানানো হয়, আনলেস আর আনটিল চেঞ্জ না হয়। এইটা ইন্ডিভিজুয়াল করতে দেবে আপনি মনে হবে? তো ফিসকাল ইয়ারটা একবারই বানানো হয়। এখানে একটা জিনিস বলুন তো, চলতে থাকে। আপনি যে 20-21 নিয়ে এত ঘাবড়াচ্ছেন, আমি কি এত কথা বলেছি? একবার আমি কোনো সালের কথা বলেছি ফিসকাল ইয়ারটা? কারণ না, এটা বিষয়, ফিসকাল ইয়ারে কোনো সময়তে ইয়ার মেনশন করা হয় না, দেখেছেন কোনো জায়গায় ইয়ার মেনশন করলাম? ফিসকাল ইয়ারের স্ট্যান্ডার্ড সিস্টেম কোথায় দিয়েছিলেন দেখান আপনি? আপনি আবার খুলে একটা ফিসকাল ইয়ার দেখান, কোথায় দেবেন? আমি ওকে অডিটো লাইন করবেন, স্ল্যাশে অডিটো লাইন করুন, কোথায় দেবেন দেখুন।
কৌশল রাকেশ আপনারা সবসময় এই জায়গাটা ওয়াচ করবেন, এই জায়গাটা ওয়েবটা ঘুরছে না এর মানে মেশিন কাজ করছে কিন্তু, হ্যাঁ ফটফট করে ক্লিক করবে না। এবার দেখেন কোথায় দিয়েছিলেন আমি, দেখেন না না আমি তো অলওয়েজ অ্যাকসেপ্ট। এখানে কোথায় যাওয়া বলেছেন বলুন, প্রথমত কোথায় যাওয়া কিন্তু দেওয়া আছে বলুন, দেখান না আমি আমি দেওয়ার জন্য বসে আছি এখানে। ভাই কোথা থেকে কোথায় যাচ্ছে আমি তো জানি, আমি ওখানে যাবেন, আমি তো জানি ওখানটা যাবেন, ওখানটাতে আমি, কারণ আপনার তো পুরো ঘাটা হয়ে গেছে ওই জিনিসটাকে না। এই যে ফিসকাল ইয়ারের পার্টটা রাকেশ দেখতে পাচ্ছেন তো স্ক্রিন, এই পার্টের মধ্যে কোনো জায়গায় কি আছে এটা দেখুন এখান থেকে, এখানে কোনো জায়গায় ইয়ার বলা আছে, এগুলো তো মিনিংলেস। মাঝখানে ডেসক্রিপশনে আমি আপনার নাম লিখে দিন না, তাহলে কি হলো, কোনো জায়গায় পিরিয়ড বলা আছে কৌশল? ফিসকাল ইয়ারে কোনো পিরিয়ড বলতে হয় না রে ভাই, সেটাই তো ফিসকাল ইয়ার হচ্ছে প্রসেসটা, আর ইয়ারটা মেনশন করে দিলে প্রবলেম চলতে থাকে। আমি ইয়ার তো মেনশন করছি না, কোথায় ইয়ার মেনশন করলাম আমি এখানে, যান আমার যান ওরে বাবা ওটা তো পোস্টিং পিরিয়ড, আমি আসিনি, অনেক দেরি আছে রে ভাই ওখানে যাওয়ার। ফিসকাল ইয়ার আর পোস্টিং পিরিয়ড এরা হচ্ছে টুইন ব্রাদার বা টুইন সিস্টার, যেরকম ভাবে ফিসকাল ইয়ার চলে পোস্টিং পিরিয়ড সেরকম ভাবে চলে। এটা এই ল্যাঙ্গুয়েজটা আমার সৃষ্টি, ঠিক আছে, যেরকম ভাবে ফিসকাল ইয়ার চলে পোস্টিং পিরিয়ড ঠিক সেইভাবে চলে। আপনি ফিসকাল ইয়ারের স্ট্রাকচার বানালেন, পোস্টিং পিরিয়ডে গিয়ে বাকি কাজটা করলেন, বোঝা গেল? সিম্পলি বোঝে বানানোর মতো, ঝাড়া মজা হওয়া পর লাস্টে রসে ফেলে দেওয়া হলো, ওটা হচ্ছে ওইরকম কাজ, ঠিক আছে। ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মেনশনটা হবে, ওখানে বাদ দিন, এখন অনেক দেরি, এইটুকুনে বোঝা গেল ফিসকাল ইয়ার। এবার আসল জায়গাটা খুলুন তো, এডি লাইনটা, এডি লাইন স্ক্রিনটা খুলুন। দেখুন এখানে এই যে ফিল্ডটা দেখেছেন কি লেখা আছে, এর মানে কি, ঠিক আছে কৌশল ওইটার মানে কি, ইয়ার ডিপেন্ডেন্ট মানে ফিসকাল ইয়ারের থার্ড কলাম হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট, প্রথম হচ্ছে এমপি ফর ফিসকাল ইয়ার, সেকেন্ড ফর ডেসক্রিপশন, থার্ড কলাম হচ্ছে ইয়ার ডিপেন্ডেন্ট। ইয়ার ডিপেন্ডেন্ট মানে কি, মানে কোন ইয়ারের উপর বেস করে কাজটা হচ্ছে। রাকেশ কৌশল ঠিক বললো কি না ভুল বললো? অ্যাকচুয়ালি আমি যেটা বলছি কোন সালে করছি ইয়ার আর ক্যালেন্ডার ইয়ারে আপনার 23% স্পেসিফিক কোড দিতে হবে। আমাদের নক করবেন, তার আগে আরো 100 কোশ্চেন নিয়ে নিন। ওকে দেখো এখানে দেখুন নাম্বারের, এখানে ক্যালেন্ডার ইয়ার হলে আমি টিক করে দেবো, ক্যালেন্ডার হয়ে যাবে, বাট এখানে দুটো এক্সট্রা কালো মারা আছে, নাম্বার অফ পোস্টিং, নাম্বার অফ স্পেশাল। নাম্বার অফ পোস্টিং মানে কি, না আমাদের তো বছর 12 মাসের হয় সেই আমরা 12 দিচ্ছি। নাম্বার অফ স্পেশালে কি কাজ হয়,
নাম্বার অফ স্পেশাল পিরিয়ডের কনসেপশনটা কি আছে? কৌশল স্পেশাল বলতে আমরা জানুয়ারি থেকে মার্চ 31 মার্চ পর্যন্ত যে পিরিয়ডটা না। কৌশল স্পেশাল পিরিয়ডের ফাংশন কি আছে? স্পেশাল পিরিয়ড বলতে আমরা যে তিনটে পিরিয়ড নিয়ে ধরেছি এক্সট্রা, সেটা আমাদের স্পেশাল। কোন তিনটে, কখন তিনটে এক্সট্রা বললাম? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমি তিনটে করে, যদি তিনটে এক্সট্রা হতো তাহলে আমার বছর কি 9 মাসে হয়? না, বছর তো 12 মাসে। তাহলে আপনি ওটা এক্সট্রা কি করে বলছেন? লজিকে আসুন। আপনি মুখে একবার বললেন বছর 12 মাসে হয়, আবার বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এক্সট্রা, ব্যাস হয়ে গেল গল্প শেষ। আর ইন্টারভিউ বলে অডিয়েন্স এসে গেছেন? না, এখন আসেনি। 12 মাসের মধ্যে 12টা আপনি ইয়েতে সংখ্যায় ধরছি, আর 3টে যে আমরা এক্সট্রা ধরছি। ওখানে 4 লেখা আছে, কোথায় 3 ধরছি আমি? স্পেশাল পিরিয়ড তো ম্যাক্সিমাম 4 পিরিয়ডে হয়, 3 কেন আসছেন? একটু বেশ কনফিউশন হয়ে যায়। কিচ্ছু কনফিউশন, জলের মতো কিছু আপনাদের। ফার্স্ট আমাকে বোঝান ইয়ার ডিপেন্ডেন্ট মানে কি? এই ইয়ার ডিপেন্ডেন্টের মানে কি? আমি জানি ঠিক থাকবে, যার ডিপেন্ডেন্ট যেগুলো ঠিক থাকছে ওগুলোই কি কাজে লাগানো যেতে পারে। ছেড়ে হয়নি, ছেড়েন, বাদ দিন। স্পেশাল পিরিয়ডের মানে কি? 12 মাসের পিরিয়ড, 12টা মাস বছর, আমরা স্পেশাল পিরিয়ডের 4টে মাস নিই, ঠিক আছে? স্পেশাল বাস ছেড়ে, তাই হয়ে গেল, গল্প শেষ, কেউ জানেন না। প্রথমত হচ্ছে এসএপিতে ভালো করে শুনে নিন, আমরা আগে স্পেশাল পিরিয়ডটা ক্লিয়ার করে ইয়ার ডিপেন্ডেন্ট হবো, ঠিক আছে? এসএপিতে বছর হয় 12 মাসের, এটা সবাই জানেন, ঠিক আছে? নর্মাল ক্ষেত্রে 12 মাসেই হয়, বাট আফটার 12 মান্থস, 12 মাস হয়ে যাওয়ার পর এসএপি থেকে 4 মাস টাইম দেওয়া হয় এক্সট্রা। সেটা যখনই শেষ হোক ইয়ার, যদি ক্যালেন্ডার ইয়ারে শেষ হয় ডিসেম্বরে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যেটা কামিং ইয়ারের, সেটা স্পেশাল পিরিয়ড হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের। যদি আমরা মার্চ মাসে শেষ হয়ে যায় এই ইয়ার, তাহলে এপ্রিল মে জুন জুলাই কামিং কারেন্ট ইয়ারের সেটা হয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের স্পেশাল পিরিয়ড, ঠিক আছে? তাহলে এই স্পেশাল পিরিয়ডের 4টে মাসগুলোর কারণটা কি? ওয়াই এই 4টে মাস এসিপিতে দেওয়া হয়? এই কারণে এভরিথিং অ্যাবাউট অডিটিং, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, রেকটিফিকেশন এন্ট্রিজ, সমস্ত কিছুকে করে ফেলার পর জন্য। মানে যদি এটা কাজ মানে বারবার আমার যদি 1 বছর মধ্যে যদি সব কাজ হয়ে যায় তাহলে যদি ইন্টারেস্ট না হলো বা না হলো বলে কিছু হয় না। আপনি অডিটটা তো 1 বছরের মধ্যে করতে পারবেন না রে বাবা, অডিট তো বছরটা শেষ হওয়ার পরই পাবেন। অডিট কখন হবে আপনার? পুরো বছর শেষ হয়ে যাবো। তাহলে পুরো বছর শেষ হয়ে গেলে তো আপনার মার্চ মাসের পরে তোমাকে অডিট করতে হবে। তো ন্যাচারালি স্পেশাল পিরিয়ড অডিট ঢুকলো কি ঢুকলো না কৌশল? হ্যালো কৌশল, স্যার একদম 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 একদম। এবার এভরিথিং অ্যাবাউট রিপোর্টিং, রাকেশ একদম এটা রাকেশ এভরিথিং অ্যাবাউট রিপোর্টিং। একটা যখন অডিটিং হয়ে গেল, তারপর রিপোর্টিং, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড প্রচুর রিপোর্ট তৈরি হয়, সেই রিপোর্টিং সমস্ত কিছু হয় স্পেশাল পিরিয়ডের মধ্যে। সেই জন্য বলা হয় এই স্পেশাল পিরিয়ড বেসিক্যালি হচ্ছে মানে টোটালি এসিপিতে পিরিয়ড হয় 16 মাসের, 12 + 4। এইটুকুনি ক্লিয়ার? এটাই মানে ডিফল্ট, তাই তো? মানে সবসময়ের জন্য এটাই ডিফল্ট। কেউ যখন 4 মাস পরে সেটা 3 মাস ইউজ করবে আলটিমেটলি। হ্যাঁ। তো এবার হচ্ছে নেক্সট আসল ইয়ার ডিপেন্ডেন্ট, ওটাই আজকে লাস্ট টপিকস। ইয়ার ডিপেন্ডেন্ট মানে কি? ইয়ার ডিপেন্ডেন্ট মানে আমি বলে দিচ্ছি। ইয়ার ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে, কান খুলে শুনে নিন, ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। এই কথাটা মনে রাখুন, ইয়ার ডিপেন্ডেন্ট টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। এবারে ব্যাখ্যাটা কি আছে? ধরুন একটা কোম্পানিতে এসএপি ইমপ্লিমেন্ট হচ্ছে, সিনারিও চিন্তা করুন,
ঠিক আছে, যখন এসিপি ইমপ্লিমেন্টটা হবে তখন তার কোম্পানিতে যে প্যারালাল সফটওয়্যারটা দিয়ে তার রেগুলার অ্যাক্টিভিটিস হতো সেটা তো চলবে, সেটা তো বন্ধ করে দেবে না, তাই তো? সেটা তো চলবে। তারপর রাকেশ, এবার দেখুন যখন এসএপি হ্যান্ড ওভার করে দিচ্ছে সফটওয়্যারটা ক্লায়েন্টকে, মানে এসএপি হ্যান্ড ওভার মানে যারা কনসালটেন্ট, যারা কনসাল্টিং টিম, তারা যখন এসএপি সফটওয়্যারটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিচ্ছে, ঠিক আছে, যে আপনি এবার এইখানে কাজ করতে পারেন। দেখা গেল সেই সফটওয়্যারটা হ্যান্ডেলিং করলো জুলাই মাসের একদম লাস্টে গিয়ে, তো ক্লায়েন্ট দেখছে যে আমি আগস্ট মাস থেকে এন্ট্রি করতে পারি এসএপিতে, রাইট? বাট এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাস তো সেই পুরোনো সফটওয়্যার এন্ট্রি করেছে, সেগুলো তো নতুন করে বসে এখানে এন্ট্রি করবে না। তাহলে প্রথম বছরটা, এই যে ফার্স্ট ইয়ারটা, তাহলে কবে থেকে শুরু হচ্ছে এসিপিতে? আগস্ট থেকে। কবে শেষ হবে? মার্চে। তাহলে প্রথম বছরটা কত মাসের হচ্ছে? 8 মাসের ইনস্টিড অফ 12, 4টে মাস কমে গেল প্রথম বছরের ক্ষেত্রে। তাই এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে কি করা আছে? 12, ও তো 12 মাস জানে। আপনি যেই 8 দেবেন, ও তো আপনাকে লক করে ভুল হচ্ছে আপনার, তখন আপনাকে ওই ইয়ার ডিপেন্ডেন্ট টিক বক্সের টিকটা মারিয়ে দিতে হবে। ও তার মানে বুঝে, তার মানে এই বছরটাই মাত্র 8 মাসের। আপনি আপনার মতো ওখানে ঢুকে পিরিয়ডসে ঢুকে কোন পিরিয়ড বা আগস্ট কত নম্বর পিরিয়ড এই সমস্ত করে যেমন বানাবেন তেমন বানিয়ে দেবেন, ঠিক আছে, বুঝলি? একটা 8 মাসের পিরিয়ড বানিয়ে দিলেন আপনি, ঠিক আছে। নেক্সট ইয়ারে গিয়ে আপনি কি করতে পারবেন? আইদার ওই পিরিয়ডটাকে আলটিমেটলি মডিফাই করে নতুন করে দিন, বা একটা নতুন ফিসক্যাল ইয়ার পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করুন। যদি নতুন করে নেন তাহলে আপনি ওইটা অ্যাসাইন করে দেবেন, আর যদি এইটাকেই মডিফাই করেন তখন মডিফাই করার পর ইয়ার ডিপেন্ডেন্ট টিকটা তুলে দেবেন। অরিন্দম, এটা ব্যাপারটা বুঝতে পারলাম। দিস ইজ কল ইয়ার ডিপেন্ডেন্ট। মানে স্পেশাল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে 4টে মাস কমে গেল, এটাকে কি করবে? দিস ইজ কল শর্ট এন্ড ফিসক্যাল ইয়ার, কারণ শর্ট হয়ে গেছে ফিসক্যাল ইয়ারটা। শর্ট এন্ড ফিসক্যাল ইয়ার কনসেপ্ট হচ্ছে এইটা। আপনাকে এটা মাথায় রাখলে চলবে, এটা হাই লেভেলের যারা কনসালটেন্ট তারা করে দেবে, ওটা নিয়ে অত টেনশন করে লাগবে। বাট কনসেপশন ইউ শুড ক্লিয়ার দ্য কনসেপশন, আপনাকে কনসেপশন আপনাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? স্যার, না স্যার, একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, যেমন ধরুন আমাদের এই যে আপনাকে আমি একটা প্র্যাকটিক্যাল কথাই বলছি, এই যে করোনা আসার জন্য আমাদের যে এই যে এবছরের যে ফিসক্যাল ইয়ার ছিল সেটা তো কিন্তু চালু হয়নি। আমরা কিন্তু গত বছর মানে ধরুন 2019-20 যে আমরা ফিসক্যাল ইয়ারটাকে চালাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের কন্টিনিউয়েশন হয়েছে। জানি 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 এটা একটা বড় গল্প হবে। এটা এক্সেপশন, এটা এক্সেপশন, দিস ইজ কল্ড এক্সেপশন। এই এক্সেপশনটা এসএপি ঠিক করবে, এটা জীবনে মনে হয়নি। এটা হয়নি, এটা আমি কি করে এখানে এটা এসএপি, আমি তো বললাম দিস ইজ এক্সেপশন, এসএপি প্রোগ্রামকে মডিফাই করবে, ঠিক আছে? এসএপি এটা একটা প্রোগ্রামকে মডিফাই করবে, এটা এসএপি আছে। দিস ইজ এক্সেপশন, এটা জীবনে মনে হয়নি, ঠিক আছে? এটা অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছেন আপনি, ঠিক আছে। বাট বেসিক কনসেপশন আপনাকে এটা বুঝিয়ে দিলাম, রাইট? আর একটা ক্ষেত্রে ইয়ার ডিপেন্ডেন্ট ঠিক হয়, দুটো ক্ষেত্রে হয়। যখন নাম্বার অফ পিরিয়ড ফলে পার্টিকুলার মান্থ ইজ নট ইকুয়াল। দেখুন আপনার যে এই যে ফিসক্যাল ইয়ার পিরিয়ড এই যে দিয়েছেন আপনি, এটা যদি পিরিয়ডে ঢুকলে দেখবেন এখানে আমরা পিরিয়ডগুলো সব লেখা আছে, জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন সব লেখা আছে তখন। বাট কোনো ইস্ট ইউরোপের কোনো কান্ট্রি আছে যেখানে হচ্ছে ওরা বলবে জানুয়ারি মাস 26 দিনের, ফেব্রুয়ারি মাস 23 দিনের, মার্চ মাস 25 দিনের, এপ্রিল মাস 24 দিনের, এরকম। তো মেশিন তো ফিক্সড আপ ধরে বসে আছে আপনার, ওরা তো করছে। তাহলে আপনি কি করে মেশিনকে খাওয়াবেন? ওটা আপনি খাওয়াতে পারবেন না, তখনও আপনাকে ইয়ার ডিপেন্ডেন্ট ট্রিটমেন্ট আসতে হবে। তখনও মেশিনকে বলে দেওয়া ওইটা মানে যে এই পিরিয়ডগুলো এরকম, এটা কিন্তু ডিপেন্ডেন্ট এরকম হচ্ছে, এবার কিন্তু নেক্সট ইয়ার চেঞ্জ হতে পারে, আমার উল্টো হয়ে যেতে পারে। ওই ঠিক বলে তবে যে অ্যাকসেপ্ট করবে ওটা।
এটা এক্সেপশন, তো বলে দিই আমি এই দুটো ক্ষেত্রে মাত্র ইয়ার ডিপেন্ডেন্ট টিক মারতে হয়, ঠিক আছে, আদারওয়াইজ কোনো নেই। অত কনফিউশনে গিয়ে লাভ নেই। ফার্স্ট অফ অল ফিসক্যাল ইয়ারের যে টোটাল আইডিয়াটা যে একটা ভজঘট ছিল সেটা ক্লিয়ার হলো কি হলো না? হয়েছে, একেবারে অনেকদিন ক্লিয়ার হয়ে গেছে রাকেশ, একদম। অরিন্দম, ঠিক আছে, না পরিষ্কার বলুন, কোনো অসুবিধা নেই, আমার বলে আমার বুঝিয়ে দেবো, ঠিক আছে, আমার কাছে কোনো ব্যাপার নেই। না না, এখন আমি যেমন কিছুটা হলেও বলতে পারবো যে না এই ফিসক্যাল ইয়ারটা কেন হয়, কেন ইয়ার ডিপেন্ডেন্টলি কি করবো, কেন ক্যালেন্ডার ইয়ারে কি ক্লিয়ার করবো। ক্যালেন্ডারে ঠিক মারলে এখানে আপনার কিছু করার নেই, দেখুন এখানে যখন ঠিক করে না এখানে পিরিয়ডসে যান, দেখে দিচ্ছে না কেন বলুন তো, periods cannot be maintained for calendar independent fiscal year, ঠিক আছে, কারণ এটা তো ডিপেন্ডেন্ট, ওটা তৈরি করে রেখে দিয়েছে, ও তো আপনি ঘুরতেই দেবেন আপনাকে, ক্যালেন্ডার ঠিক করলে আপনি ঘুরতেই দেবেন, ও তো অলরেডি ফিক্স করে রেখে দিয়েছে। এইখানে একটা কোশ্চেন তুমি ইয়ার ডিপেন্ডেন্ট আর ইয়ার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তো এইটা হলো ফিসক্যাল ইয়ার। আমরা নেক্সট দিন কেন ফিসক্যাল ইয়ার পেরিয়ড বানাবো, ঠিক আছে, বানিয়ে আমরা এটা কোম্পানি করে যেমন নর্মাল অ্যাসাইনমেন্ট করে দেবো, এইটুকু ঠিক আছে। পরের দিন কিন্তু আমরা জোবা সিরিজ কমপ্লিট করবো, বি কেয়ারফুল, কারণ আজকে অনেকটা প্রথম থেকে ডিসকাশন করতে গেছে, আমরা কিন্তু পরের দিন জোবা সিরিজ পুরো কমপ্লিট করবো, ঠিক আছে, এইসব বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই কিন্তু একদম, ঠিক আছে। আর আপনারা আপনাদের ইমেল আইডিটা এবং কৌশলগুলো দিয়ে দিয়েছে অরিন্দম এবং রাকেশ, আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন, ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।